এখন একটা পারফেক্ট টাইম আসিফ ভাই যেরকম বলল যে জামাত শিবির ক্ষমতার দ্বার প্রান্তে। আল্লাহ দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সত্যি, সত্যি ফুল ক্ষমতায় নিয়ে যায়। হুম? আল্লাহর দোয়ায় তারা ক্ষমতায় গেলে খেলাটা তখনই শুরু হবে। মানে আমরা আ একটা মোস্ট সিগনিফিক্যান্ট ইম্পোর্টেন্ট একটা অধ্যায়ে আমরা তখন উপনীত হব। তখন খেলাটা একেবারে ডিরেক্ট হবে। এবং এই যে কিছু মেয়ে দেখেন নারীরা এখনই প্লাকার্ড নিয়ে দৌড়াচ্ছে জামাত শিবিরের পক্ষে যে সেকুলারিজম হচ্ছে নারীকে নাকি আ ইয়া করে কি যেন নারীরা পরে ভাই আবার অনুমোদন নাকে করে ক্ষত দিয়েছে, ওরা আবার পরে বলে কি হ্যাঁ। যে ভাই আমরা তো জানতাম না, আমরা সামনে ছিলাম, হঠাৎ করে কোথায় কতগুলো ছেলে সাথে গুলো ধরে দিছিল, আমরা পড়িও নাই, এসব বলে নাকে ক্ষত দিচ্ছে। মানে দেখেন বাংলাদেশে এখন ওইটা দিয়ে আবার সরি বলতে হচ্ছে। এখন ওই দিকে না আসলে বাংলাদেশে যে আপনি ওটা দেখানোর পরে বলবেন যে ভালো কাজ করছি। তো তারপরও এমনিতেই হ্যাঁ, কিছু ফ্যান্টাসি আছে মানুষের, হ্যাঁ? ইসলাম নিয়ে যে ভাই ইসলাম আইলে না জানি কি ফাইটে সুদ ঘুষ বিহীন, মদ গাঁজা বিহীন, আ কি তারপরে এই বিহীন, ওই বিহীন, হুম? দুর্নীতিবিহীন। একেবারে একটা হ্যাঁ, ইউটোপিয়া তারা প্রতিষ্ঠা করে ফেলবে। এইটা যে কত বড় একটা দুরাশা, এইটা খুব বোঝা যায় কিন্তু যাদের ব্রেন আছে তারা আশেপাশে দেখলেই বুঝতে পারে। এমন কোনো মানে বিশাল আপনাকে সায়েন্টিস্ট হইতে হবে না এটা বোঝার জন্য যে ইসলাম আসলে একটা দেশের কি হয়? এটা দেখা যায়। কিন্তু তারপরও মানুষের ফ্যান্টাসি যায় না। এই ফ্যান্টাসিটাকে যাওয়াইতে হইলে সত্যি, সত্যি জামাত শিবিরকে ক্ষমতায় আনতে হবে। সো কেপি ইমন ভাই কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছে, আমরা জান-প্রাণ দিয়ে বিএনপির জন্য লড়ে যাব। আমরা এখন জান-প্রাণ দিয়ে জামাত শিবিরের জন্য লড়ে যাব। না আমি কিন্তু ওই ভিডিওটা আমি একটা ব্যাখ্যা দিয়ে নেই, যারা দেখেন না তারা আবার ভুল বুঝবে। ওই ভিডিওটা 26 মিনিটের, 9 মিনিট আমি বলছি আমি বিএনপির পক্ষে প্রচারণা করবো, আর বাকি 17 মিনিট বলছি যে আমি কেন বিএনপি বিরুদ্ধে। কারণ কি আমাকে আবার ডিসক্লেমার দিতে হয়, নাহলে লোকজন আবার বলবে কি যে এ তো বিএনপির দালাল। আম মানে আমার হচ্ছে একমাত্র সমাধান আমি যেটা দেখতে পাই, একটা পার্টি থাকতে হবে, যে পার্টি আসার পর্যন্ত আমি সারা জীবন মার খেতে রাজি আছি। যে পার্টি সরাসরি বলবে আমি চার চার স্তর থেকে আলাদা, মুখে বলতে হবে, এমন না যে আমরা তো অমুক আমরা তো অমুক, এটা কাজ করেন আমরা দেখছি। এসব ভোকা দিয়ে আমাদেরকে কি দশকের পর দশক কি বোকা বানায় রাখলে হবে? এখন সরাসরি যে বলবে যে আমি চার চার স্তরকে আলাদা করবো, ওই ম্যান্ডেট নিয়ে সে রাজনীতি করবে, তার মুখের কথাই হবে ওইটা। সে বলবে যে হ্যাঁ আমার দলের প্রধান তো নাস্তিক, তাতে কি হয়েছে, ভোট দিলে দিবা না দিলে না দিবা। এটা যে বলবে সে আমার পার্টি, তার আগ পর্যন্ত আমি কি করবো, আমি হচ্ছে ওই পথটা বের করার চেষ্টা করবো। তার জন্য যখন যাকে উঠাইতে হবে তাকে উঠাবো, যখন যাকে ফালাইতে হবে তাকে ফেলবো। এটা তো রাজনীতি। এটা মনে হয় না আমি যে আমি তাদের পক্ষে বা তাদের বিরুদ্ধে। আমি একটা কথা বলি যে এই যে তারেক রহমানের ইদানিং কালের বেশ কার্যক্রম আমি লক্ষ্য করি, এবং এই যে তারেক রহমান এখন বলে যে নাস্তিকদেরও অধিকার আছে, নাস্তিকরাও বাংলা বিশ্বাসী অবিশ্বাসী সবারই অধিকার আছে, সবাই রাষ্ট্রের নাগরিক। এই কথাগুলা কিন্তু আমরা আশা করতাম আওয়ামী লীগের কাছ থেকে, তাই না? একটা সেকুলার দলের কাছ থেকে আশা করতাম, কিন্তু এতগুলা বছর শেখ হাসিনা ছিল, শেখ হাসিনার মুখ থেকে কিন্তু এই কথাটা বের হয় নাই যে নাস্তিকরাও যে রাষ্ট্রের নাগরিক, নাস্তিকদেরও ধর্মে বিশ্বাস করা অবিশ্বাস করা এটা যে একটা মানুষের ভিডিও অধিকার। বানিয়েছে ভাই, কতজনকে বাংলাদেশে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় থেকে, টোটাল অর্ধেকটা শেখ হাসিনার আমলে, এবং শেখ হাসিনা সংসদ ভবনে বৈশা বলছে যে হচ্ছে আমার দেশের মধ্যে মানে ধর্ম বিরুদ্ধে কথা বলা যাবে না, ধর্ম অবমাননা করলে মামলা দেওয়া লাগবে। এটা শেখ হাসিনা, আমি আমার ভিডিওটা দেখেন পুরো লিস্ট করা আছে কোন তারিখে কাগজ ধরে নিয়ে গেছে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করছে। অর্ধেকটা শেখ হাসিনার আমলে, বাকি অর্ধেকটা জুলাই আগস্টের পরে। হ্যাঁ এগুলো এবং তোকে বলে না। এবং আমরা জানি যে বিএনপির ভিতরে যারা একদম বিএনপির যে কোর যে মেম্বাররা ছিলেন, যারা বিএনপি কে গঠন করছে, তাদের ভিতরে কিন্তু অনেকে ছিলেন নাস্তিক। বড় বড় না, বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত নাস্তিকরা সেই সময়ের, তারা কিন্তু বিএনপির জন্ম দিছে। হ্যাঁ, বিএনপির যে রাজনৈতিক বা দার্শনিক যে গুরুরা ছিলেন তারা কিন্তু বেশিরভাগ নাস্তিক ছিলেন। আহ, আপনারা যদি জিয়াউর রহমানের আমলের সেই সময়ের কয়েকজনের লিস্ট ধরেন, এই যে শফিক রেহমানের বাবা সাইদুর রহমান, অধ্যক্ষ সাইদুর রহমান, তিনি তার বাসার নাম ছিল সংশয়। আমার ওয়েবসাইটের নাম কিন্তু তার বাবার যে বাসাটা সেই বাসাটার নামের থেকে নেয়া। এবং তিনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় নাস্তিকদের একজন। এই বিএনপি যদি এখন এই কাজটা করতে পারে, তারা যদি আহ, মানে একটা লিবারেল ডেমোক্রেসির ইয়াটা তারা আমাদের সামনে দিতে পারে যে তারা ক্ষমতা গেলে কি করবে, তাহলে তো আমি মনে করি বিএনপি কে সাপোর্ট করতে আমার কোনো সমস্যা নেই। ভাই বিএনপি ক্ষমতায় গেলেই মোল্লাদেরকে তোষণ করবে, বিএনপি ক্ষমতায় গেলে কাদিয়ানাতে 12টা বাজাবে এবং আমাদেরকে তাড়া করবে, আমাদেরকে গ্রেফতার করে জেলখানে ভরে রাখবে। লিখে রাখতে পারেন। তারপর আমি বিএনপিকে ভোট দিব। কারণ আমি কি এখন বলবো যে তাহলে থাক, তাহলে কি জামাতকে ভোট দিব নাকি ভাই? মানে আমাকে তো একটা পলিটিক্যাল প্ল্যান করতে হবে, যে প্ল্যান দিয়ে 2045 সালে আমি লক্ষ্যে পৌঁছাবো, তাই না? মানে ওইটা হচ্ছে আমার ব্যাখ্যা। কিন্তু আপনি যেটা বললেন অত স্বপ্ন আমি দেখি না। আমি মনে করি বিএনপি রাজনীতিতে জিতা মাত্র ওরা পপুলিস্ট রাজনীতি শুরু করবে। জিতা মাত্র মামুনুল হকের ছানাপোনাকে ওরা কোলে করে রাখার চেষ্টা করবে, যে ভাই তোমরা গ্যাঞ্জাম করো না, এই যে দুটো নাস্তিক জেলখানে পাঠিয়ে দিলাম।
আমার ধারণা যে ওরা এটা করবে, কারণ আমার কাছে মনে হয় দীর্ঘদিন ব্রিটেনে থাকার কারণে তারেক রহমান এবং তাদের মন মানসিকতা একটু বোধহয় লিবারেল হয়েছে বলে আমার মনে হয়। ওনারটা হয়তো হয়েছে, কিন্তু উনি কিছু করতে পারবে না চাইলেও। বাংলাদেশের পলিটিক্যাল স্পিয়ার তো এখন ওই ওনার নিজস্ব লিবারেলিজম প্রচার করার মতন পুরোপুরি জায়গা না আসলে, তাই না? মানে বাস্তবতা তো আরো সময় লাগবে, 10 বছর। ভাই হয়তো বা তারেক রহমান চেঞ্জ হলেও কিছু করার নাই, কারণ আপনার ওই যে দুদু দেখছেন কয়েকদিন আগে একেবারে মোল্লাদের যে কাদিয়ানি বিরোধী যে সমাবেশটা হয়েছে সেটার প্রধান অতিথি ছিল কে? দুদু মিয়া। তো লাভ নাই, ওদের স্বপ্ন দেখে লাভ নাই। বিএনপি হচ্ছে জামাতের অঙ্গ সংগঠন। মাঝে মধ্যে ভালো কথা আসলে বলে, এটাও ঠিক, কিন্তু আলটিমেটলি লাভ নাই। ইমন ভাই যা বললো তাই হবে। তবে আপনি বিএনপিকে দিবেন, আমি জামাতকে ভোট দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে এখানে হচ্ছে ওই যে অনেকে মনে করে না যে আমাদের হচ্ছে একদম প্রথমে বলতেছিলেন, আপনি বলতেছিলেন রাহানজুল ভাই, যে আমাদের মত পার্থক্য না, আমাদের গন্তব্য একটাই, ডেস্টিনেশন একটা। আমার এক ধরনের প্ল্যান আছে ডেস্টিনেশনে যাওয়ার, আপনার আরেক ধরনের প্ল্যান আছে, কিন্তু গন্তব্য তো আলাদা না। এক্স্যাক্টলি। আচ্ছা, তবে আপনার কাছ থেকে আমার ক্লিকবেট শিখতে হবে ভাই। আপনি যে ভিডিও টাইটেলিং করেন, মারদাঙ্গা টাইটেল, মানে হয় না, এর থেকে আর ভালো কিছু হয় না। আপনার কাছ থেকে শিখতে হবে আমার ক্লিকবেটের কারণে কিভাবে করতে হয়। মানে অসম। এমন টাইটেল দিবেন যে মানে না ক্লিক করে পারবো না। হয়তো ক্লিক করে বের হয়ে যাবে অনেক দর্শক, কিন্তু ক্লিকটা করতে হবে তাকে, যে যার সামনে আসবে। এনাম প্রচুর শ্রম দেয়, প্রচুর কষ্ট করে, এবং সামনে তো আরো করছে, ওর কাজ তো আরো ভালো হচ্ছে এবং শিখছে, ও কাজও করে যাচ্ছে, এবং সামনে তো আমাদের সঙ্গে আরো যুক্ত হচ্ছে। ওদেরকেও এনাম আস্তে আস্তে শিখাবে, এডিটিং শিখাবে। তো আমাদের এডিটিং এর সমস্যা হবে না। আমার তো মনে হচ্ছে আসিফ মহিউদ্দিন ভাই তো আসলে লাইটের প্রবলেম আমি জানি, উনি তো মানে অডিও লাইভ করে। তো যদি একটু চেহারাটা দেখিয়ে করতো, আমি নিজে মানে এডিট করে দিতাম, আমাদের আরো লোক আসছে, তো ভালো হতো। আসিফ ভাই একা কত কি করবেন আমি জানি না, আসলে এটা সম্ভব হয় না হয়তো। কিন্তু আসিফ ভাই প্রত্যেকটা ভিডিওতে যদি আপনি অন্তত, আপনি তো দীর্ঘ লাইভ করেন, এই কারণে সম্ভব হয় না, কঠিন হয়ে যায় আপনার জন্য। কিছু কন্টেন্ট তো আপনার, আমি কাছে থাকলে সত্যিকার অর্থে মনে করেন আমি ক্যামেরা সবকিছু নিয়ে মানে আপনার কিছু করতে হতো না, আমি করতাম ভাই। কিন্তু এটা তো আসলে হচ্ছে না। একদিন আমরা একসাথে লাইভ করব সবাই মিলে। ভাই ইদানিং লাইভের জন্য বেশ কিছু ভালো প্রোডাক্টও পাইছে, এগুলো লিস্ট আমি আসিফ ভাইকে পাঠিয়ে দিব। হ্যাঁ, আমাকে সব যন্ত্রপাতি বের হচ্ছে ইদানিং। আমি তো লাইভ খুব কম করি, আমার একটু প্রবলেম হয় বলে। সমস্যা নাই, আপনারা মানে চেহারাটা দেখিয়ে যেদিন ডাকবেন অবশ্যই আসবো। আমার তো আসাদ ভাই বললে তো আমি আসি। এমনিতে আমার খুব করা হয় না, আমি তো কন্টেন্ট বানাই। তো টিভি চ্যানেলের কথা বলেছি, অনেকে আবার বলেছে যে টিভি অনেকে দেখে না আসলে, কিন্তু কিছু মানুষ আছে আমি দেখেছি তারা ইউটিউবে থাকে না, টিভি দেখে। আর যদি টিভি চ্যানেলের কথা নাই হয়, তাহলে ইউটিউবে একটা চ্যানেল থাকুক ভাইয়া, বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে আমাদের যত অ্যাক্টিভিস্ট আছে সবার ভিডিও থাকলো, প্রতিনিয়ত ছাড়া হলো, ভালো ভালো টাইটেল, ভালো এডিটিং এর মাধ্যমে। এটা হলেও ভালো হয়। লাইসেন্স পাওয়া একটা সংবাদ মাধ্যমের সুবিধা কি জানেন? তখন আপনি লাইসেন্স গলায় ঝুলায় সাংবাদিক পাঠাতে পারবেন। এটার অনেক বেনিফিট আছে যদি আপনার একটা কোনো ধরনের সংবাদ মাধ্যম আপনার থাকে, সেটা লাইসেন্স যদি থাকে, তাহলে মনে করেন অনেক কিছু করা যায়, যে কাজগুলো আপনি জীবনেও পার্সোনালি করতে পারবেন না, বা ইউটিউব চ্যানেলে করতে। টিভির কিন্তু আসল দামটা এই জায়গাতে না যে ও টিভি দেখে কি দেখে না লোকজন। টিভি হচ্ছে অন্য কাজে ব্যবহার করে এখন মানুষজন, প্রোপাগান্ডা থেকে শুরু করে কমার্শিয়াল। আমাদের মানে মানে সবকিছু করতে হবে। আমার কাছে মনে হয় মানে উদ্যোগগুলো নেওয়া দরকার, আমরা যতদিন আছি আর কি, মাসিফ ভাইরা আছেন, তো মনে হয় আরো বেশি ভালোভাবে জোরদারভাবে কাজ করা দরকার, এবং সামনে অনুপ্রাণিত হয়ে আরো অনেকেই আসবেন যদি আমরা অর্থনৈতিকভাবে যদি একটু সচ্ছল হতে পারি। কারণ আমরা তো আসলে ওই যে বাতুর হুরে লোভ দেখাই না, আমরা তো আমাদের কোনো ইয়া নাই, তো আমাদেরকে মানুষ দিবে যে। তারপরে সবচেয়ে বড় প্রমাণটা কি জানেন? এক ক্যামেরার মধ্যে মুফতি ইমরান বিন বশির এবং হাসান বেনামকে কোনো মতে গাদাগাদি করে ঢুকে থাকতে হচ্ছে, অথচ লোকজন বলবে যে আমাদের কাছে ইহুদি নাসারা এত টাকা, আমাদের অনেক ক্যামেরা, অনেক ডিভাইস। এটা প্রমাণ তো সামনে দেখা যাচ্ছে। এটাই লাভ নাই। এই আপনারা যদি একটু বাংলাদেশে যে কিছু ওয়াজ টজ করতেন, এতদিন কোটিপতি হয়ে যেতেন। দুইজনের 2টা 5 তলা বাড়ি থাকতো, 5-6টা বউ থাকতো। কি করতেছেন এগুলো? এখন তো একটাও পাই না আমি। আচ্ছা এনাম ভাই, এবার বলেন আপনি, আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমি শুনছিলাম, আপনাদের লাইভ শুনছিলাম। কথা হচ্ছে কি, আমার একটা ডিভাইসের প্রবলেমের কারণে আমি যুক্ত হতে পারছিলাম না। ঢুকছি, আপনাকে আমি দেখতে চাচ্ছিলাম, অনেকদিন আপনার সাথে দেখা যায় না, এইজন্য অনেক ধন্যবাদ ভাই, অনেক ভালো কাজ। সবাইকে আচ্ছা, আপনি এত বড় নাস্তিক মানে বলেন না, যদিও মানে মনেই তো হইতেছে আপনার, তো আপনার যারা ভালোবাসে তারা তাই বলে। তো ইহুদি নাসারারা আপনার একটা আইফোন দিল না, মানে আপনার ফোন নষ্ট, আপনি কি করলেন জীবনে দেখছেন? ওদের কাছে ওই প্রশ্ন, মসজিদ ইমামতি করলে এতদিন আইফোন নিয়ে ফেলতে পারতো। আচ্ছা এনাম ভাই, আপনি প্রেম করেন? গার্লফ্রেন্ড কয়টা? করো নাকি? হারাম।
কাজে আমার খুব কথা ব্যস্ত লাইভে থাকে, মানে ক্যামেরার ওই সামনে সময় এসে ভয় করে সময় ফেললাম। সময় নাই, প্রেম করার সময় নেই, এখন কাজের সময়। দেখছেন? এখন যদি কাজ না আচ্ছা করি আর ঠিক। কখন কাজ করব? এত কাজ করতে হয় যারা আচ্ছা এই ভিডিও এনাম ভাইকে এডিটিং যদি আমি করে এখন বলি, জানি। আমি তাহলে এনাম ভাইকে একটা প্রশ্ন করি। ধরেন যে হুম। আপনাকে বললাম যে এখন সামনে আপনার দৈত্যের সাজিয়ে এলো, হ্যাঁ, জিনের আলাদিনের চেরাগ থেকে দৈত্য বের হলো, তারপরে বললো যে এখন আপনাকে 3টা ইচ্ছা পূরণ করে দিবে। হ্যাঁ, মানে এই 3টা ইচ্ছার মধ্যে প্রথমে একটা শর্ত দিয়ে নি, দৈত্য যে শর্ত দেয়, শর্ত না শুনলে বন চটকানো মারে, সেটা হচ্ছে 3টা ইচ্ছার মধ্যে আপনি বলতে পারবেন না যে আরো 3টা ইচ্ছা দাও। এটার বাইরে সবকিছু এলাও। এখন বলেন এনাম ভাই যে কোন 3টা ইচ্ছা আপনি চাবেন দৈত্যের কাছে? আমি বলবো যে যত মুমিন বান্দারা আছে ওরা সবাই ভালো হয়ে যাক, ওরা মারামারি কাটাকাটি সব বন্ধ করে দেখ, আগে হচ্ছে কি এটা হবে সর্বপ্রথম না। ওইটা চাবো। আপনি তো একটা পেশা ছেড়ে আসছেন, আর একটা পেশাও আপনার যাবে। মুমিনরা সব ভালো হয়ে গেলে আপনি কি নিয়ে ভিডিও বানাবেন? ও ভালো হয়ে গেলে তো ভালো হয়ে গেছে, আমার আর কোনো প্রয়োজন নাই। অনেক না না, এই ভিডিও তো আমরা বিষয়গুলো ঠেকাই আসেন। পরে করছি, এনাম ভাই তো ভিডিও ঠেকাই পরে এডিট করছে। ওরা ভালো হয়ে গেলে এনাম ভাই তার যেটা করতে ভালো লাগে ওটা করবে। আচ্ছা দৈত্য মনে করেন আপনার এই ইচ্ছা পূরণ করে দিল, এখন দ্বিতীয় ইচ্ছা কি হবে আপনার বলেন? সব ভালো হয়ে গেছে মুমিন, একদম হ্যাঁ সাচ্চা ভালো মানুষ সব। এই যে এক আল্লাহর বান্দা কমেন্ট না, করছেন মোহাম্মদ সামথিং, যে এনাম ভাই প্রেম করেন না সমকামী করে। আরে ভাই সমকামীরা তো প্রেমই করে। কি এক অবস্থা ওদের মন মানসিকতা। মানে জোর আচ্ছা করে আপনি এই জন্য আবার সমকামী ওই লোকটাকে সমকামী মানে করতে গায়েব করে দিয়েন না উইশটা দিয়ে। আপনি এখন ওইটা ছাড়া অন্য একটা উইশ করতে হবে, দ্বিতীয় ইচ্ছা না আর দৈত্যের কাছে। এখন মাথায় আসছে না, মাঝে মাঝে অনেক কিছু চলে আসে, এখন কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা, আপনি তো একদম জাতির জন্য জিনিস চান, নিজের জন্য কিছু চাচ্ছেন না কেন? মানে একদম পৃথিবীকে শুধরে দিবেন, নিজের জন্য একটা জিনিস আসতেছে না মাথায় যে আমাকে, না আমার ফোন নাই ভাই আপনার, আপনি বলতে পারতেন দৈত্যকে যে আমাকে একটা ফোন দাও, ওটা তো বলতেছেন না। ওরা বললে পর আবার বলবে যে ভিক্ষা খুঁজে এখানে আসছে, এখানে দরকার নেই সব। না না, আল্লাহর কাছে, আল্লাহর কাছে আপনি বলবেন না, মানে দৈত্যর কাছে আর কি। আল্লাহ কি কিছু দিতে পারে? কে আল্লাহ? ওই তো এসে একটা অন্ধ শালা এসে দেন্দা ভয়রা, আর কিছু শোনে? সারা জীবন ধরে তাহাজ্জুদের নামাজ পড়ে আসলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করে আসলাম, এত এত আমল করলাম, একটা কিছু কাজে আসলো না। এখন আসছে আবার ফোনের জন্য না, যেটা ইহুদি আচ্ছা বলেন খ্রিস্টানরা তো, তৈরি করছে, সেই ফোন আবার আল্লাহর কাছে খুঁজবো আমি, যে আল্লাহ আপনি নবীর যে তাহাজ্জুদ আদায় করলেন এবং এখন যে করেন না, এর মধ্যে কোনো পার্থক্য দেখছেন? মানে আপনার কি কোনো বিশাল ক্ষতি হয়েছে এর মধ্যে নাকি এখন সব আরো ঠিক ভালো আছে? আছে, খুব ভালো আছে। আগে তো ওই যে ঘুম নষ্ট করে রাতে 3টা বাজে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়া, এটা খুব কষ্টকর না? নামাজ পড়তে তো হয় না, দিতে হয় না। এখন তো খুব ভালো আছি, অন্তত আমার শব্দ মনে হয় দূষণ থেকে খুব দূরে আছে এখন। আমার মনে হয় জান্নাতে আপনি একটা আইফোন পাবেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, জান্নাতে গেলে তো নাস্তিকরা আগে জান্নাতে যাবে না? আচ্ছা আচ্ছা, আমি তাহলে আজকে বিদায় নেই, সরি আমি আজকে তাহলে বিদায় নেই। আপনারা কথা বলেন, খুবই ভালো লাগছে, আমি খুবই আনন্দিত এনাম ভাইও এসেছেন। তাহলে আমি আজকে বিদায় নেই, আবার জি। পরে কথা হবে। সবাইকে শুভরাত্রি, সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ অনেক আসিফ অনেক মহিউদ্দিন ধন্যবাদ ভাই। ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং মাঝে মাঝে আমাদেরকেও ডাকবেন, আমরা আসবো না, আসিফ একসাথে। মহিউদ্দিন ভাই ভালো দেরি লাগে কিছু এই যে মানে একটা বাবুকে কোলে নিয়ে তাও উনি লাইভটা করলেন, দারুণ। মানে আমি ওর জীবনে পারতাম না এটা করতে এই দরকার জিনিসটা। আছে। খুবই কঠিন কাজ, দেখে মনে হয় যে উনি করতেছেন। হ্যাঁ রাইট। আসলে আমার দরকার। আচ্ছা আসিফ মহিউদ্দিন ভাই আসিফ মহিউদ্দিন রেখে যেতে পারবে, কিন্তু আসাদ ভাই কি আসাদ নূর রেখে যেতে পারবে? সবে প্রেমে আসাদ ভাই কি পড়লাম, বয়স 65 নাকি? কি বলেন এগুলা? আর না, সবেমাত্র প্রেমে পড়ছি, তারপরে বিয়ের সাথে যদি কখনো করি, বিয়ের সাথে না করলে অসুবিধা নাই, মানে বাচ্চা কাচ্চার দিকে যাবো কিনা এখনো জানি না। আর এই যে কিশোর পাশা দরকার ইমন, ভাইয়া। কিশোর পাশা ইমন রে আপনারা এখান থেকে বাইর করে দেন। তারে যে আমার প্রেমে পড়ছে তার বান্ধবীর দিয়ে জিজ্ঞেস করাইছে আমার ব্যাপারে, উনি বলছেন যে এই ছেলে বোধহয় তার লাইফে মেয়ের কোনো অভাব নাই। আচ্ছা আপনার এটা কেন মনে হয়েছে বলেন তো? কার মনে হয়েছে যে মেয়ের কোনো অভাব না? আমার না মানে আচ্ছা আমি পরে বলছি বলবো, যে আপনার মেয়ের অভাব নাই নাকি? ওইটা হয়, হ্যাঁ ওইটাই বলছেন। মানে আমি বলছি যে আপনার মেয়ের অভাব নাই। আম দ্য ক্যারেক্টার লাইক নো স্ট্রিং অ্যাটাচমেন্ট, এই টাইপসের আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না ওইটা তো মানে মানুষ তো ওরা কিছু বলবেই। এখন এই যে ইমরান ভাই কথা ঘুরাচ্ছিল, প্রথমে আসছি, ইমরান ভাইকে লোকজন অনেক কিছু বলে, আমি জানি এটা, এটা তো সবাই জানে। লোকজন মানে কি, মানে মেয়ে মানুষ না। তো এখন প্রথমে ইমরান ভাই বলে লোকজন মানে মেয়ে মানুষ না। প্রচুর লোকজন আপনার খোঁজ কিন্তু আমার নেয়, মানে আমি দেখছি যে মেয়েদের আপনার ব্যাপারে একটা আগ্রহ আছে। তারপর সবচেয়ে বড় কথা কি যে আগে বিশাল একটা গেট আপ ছিল, হুজুর, হঠাৎ করে হুজুর হয়ে গেলেন, মানে আপনার তো একই অঙ্গে অনেক গ্রুপ আছে। তো এটা মনে করে একটা আকর্ষণ আছে আর কি, আমি জানি না, মেয়েরা বলতে পারবে আমার কমেন্ট। কাছে এসে আপনার কথা জিজ্ঞেস করে ভাই, সত্যি আমি তো কিন্তু জানি না point যে আপনি দেখেন। সিঙ্গেল নাকি। মেয়েরা সুশ্রী অনুভব করে ওই দাড়ি দিয়ে ইব্রাহিম ইন্টারকোটিং কিন্তু এগুলো করে তো লাভ নাই তো। সবাই মনে করে যে আমরা সবাই সমকামী। ওই যে আসাদ ভাই বলতেছিল না যে আমরা ভয়ে থাকি, ধরেন যে কেউ একজন ডেট করার জন্য অ্যাপ্রোচ করছে, আমাদের প্রথম ভয় থাকে কি, এই বেটা তো মানে এথনিশিয়ানদের এজেন্ট, দেখা যাবে মুমিনদের এজেন্ট, না হলে সিআইএ এর এজেন্ট, না হলে মোসাদের এজেন্ট।
আপনার এই কমেন্টের কেউ পরে করবেন না। সে বেচারি তো কয়েকদিন খুব চিন্তায়, মানে কি করবে, তারপরে ধীরে ধীরে আরো কয়েকজন জিজ্ঞেস করা শুরু করছে, বিশেষ করে মেয়েদের। তো সবাই বলছে না আমার সাথে কোনোদিন লুলামি করে না, কিন্তু নিশ্চয়ই অন্য কারোর সাথে করছে, এরকম করে অনেক খুঁজছে, খুঁজে তারপরে ওই সমকামী ভাবছে। যাই হোক, এনিওয়ে, আল্লাহ আল্লাহ কি বলে ভালো মানুষের ইজ্জত রাখে। তো চিন্তা করেন আসাদুর ভাইয়ের দুর্বলতা, ক্রিপ্টোনাইট কিন্তু আমরা পেয়ে গেলাম। এই যে নারী ঘটিত এসব বিব্রতকর অবস্থা আসলে নাস্তিকের মুখ থেকে কখন আল্লাহ বের হয়? প্রচন্ড ঝড়ের মধ্যে আল্লাহ বের হয় না, বের হয় যখন না না, আপনি মানির মান আল্লাহ রাখে। আমি শুনছিলাম গভীর সমুদ্রে গেলে নাস্তিক আর নাস্তিক থাকে না। তো আমি আটলান্টিকের একদম যেখানে টাইটানিক ডুবছিল ওইখানে গেছিলাম একবার, এই সামারে। তো যেহেতু আমি মনে করতেছি আল্লাহ যদি থাকে, তাহলে যদি আমি এখানে গভীর সমুদ্রে আসছি, এখন তো ওইরকম কোনো অনুভূতি কাজ করে না। ছোট্ট একটা বোট, মানে তিমি দেখতে যাওয়া, বুঝতেই পারেন, অনেক মাঝখানে। তো আবার চিন্তা করছি আল্লাহ যদি তিমি হয় তাহলে তো আমার লেজ দিয়ে বাড়ি মেরে ফেলাই দেয়। ওই হিসাব করলে তো আল্লাহ সিলিকন, আল্লাহ মোবাইল ফোন, সবই আল্লাহ। কিন্তু ভাই যখন ওরা এটা বলে, ধরেন দেশের মধ্যে আমি যখন থাকি বা যাই চুরি করে টরে বা লুকায় চুরায়, তখন যেটা হয় যে ঢাকার মধ্যে হাঁটতেছি, মানুষজন অনেক সময় চিনে ফেলে। আমি 2বার মবের শিকার হইতে হইতে বাইচা গেছি। এখন চিনে ফেলার পরে আমার তো প্রতিটা সেকেন্ডে বাইরে বাইরে হলে মনে হয় কি যে আমাকে তো যে কোনো সময় যে কেউ এসে মানে একটা কোপ দিতে পারে অথবা মব করে মেরে ফেলতে পারে, কিন্তু মব করা সহজ। এই সময় আমার মাথায় একবারও আসে না যে আল্লাহ আমারে বাঁচাবে। কারণ এই জিনিসটা আমাদেরকে প্রায় প্রতিদিন ফেস করতে হয়। এমন না যে আমরা মানে সমুদ্রের মধ্যে, যে এখন হয়তো আপনারা অনেকে অনেকদিন ধরে ফেস করেন না, আমি এই ঝুঁকি নিয়ে তো বারবার বারবার দেশের মধ্যে যাই, যাওয়ার পরে কোনো একদিন মারা খেয়ে যাবো শিওর। কিন্তু এই জিনিস যখন ঘটে তখন তো মাথায় একবার আল্লাহর কথা আসে না। কিন্তু মুমিনরা যখন বলে, ওরা মনে করে কি যে মুমিনদের জীবন তো অনেক সুন্দর, তারা যখন সমুদ্রের মাঝখানে যায় তখন তাদের মনে জীবন অথবা মৃত্যুর একটা ভয় আসে। আমাদের জীবন এত সুন্দর না ভাই, আমাদের তো মাসের মধ্যে 6 বার 10 বার 30 বার হচ্ছে এই ভয়ের মধ্যে তো যেতে হয়। এগুলো তো ওরা বলেই, কি করবেন। রাইট। আমাদের তো এখানে একজন দর্শক বলছিলেন যে এখনই টিটো সাহেব চলে আসবেন, ঠিকই চলে আসছেন। আমার দর্শক মহা জাদু জানে ওই গানটা, যদি কেউ গানটা। আচ্ছা টিটো ভাই যেহেতু আসছেন, এখন একটু প্রশ্নই করি। আমার একটা খুব বড় প্রশ্ন ইমরান বিন বশির এবং হাফেজ এনাম ভাইয়ের কাছে। মাইক্রোফোন 1800 শতকের দিকে একজন ইহুদির আবিষ্কার। তো মাইক, তো এই মাইক দিয়ে যে মাচা বানায় চিৎকার করা, আজান দেওয়া, ইসলাম প্রচার করা, এটা কি জায়েজ? মানে এটা হালাল হয় কিনা? মানে এটার কোনো বিধান আছে? আপনি শুধু এটার কথা বলছেন কেন ভাইয়া? মানে না, এটাই বলি শুধু, মানে সবকিছুতে ইসলাম টিকে আছে এই তো মনে করেন ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত জিনিসের মাধ্যমে। আপনি মসজিদ, প্রত্যেকটা যেমন মসজিদে মাইক আছে, আজান, ইমামরা যে যেমন কেরাত পড়ে, আজান, জি এবং আজান, মুসলমান, এগুলো তো আবিষ্কার কাদের? ও আজকে সবাই তো ওই তারপর ওরা যে কোরআন যে পড়ে, ওই কোরআন কিসে ছাপা হয়েছে? যে মেশিনে ছাপা, ওই মেশিনে তো হচ্ছে ইহুদিদের তৈরি। ওইটা কি বলবো, ওই কোরআনিতে আবার আমরা মুসলিমরা লাইভ পড়ে। কি আবার শুরু হলো নতুন করে? হ্যাঁ, নতুন করে শুরু হয়েছে। দর্শক অনেক এক্সাইটেড। আমরা যখন আপনি বলছিলেন না যে শেষ করে দেই, তখন অনেকেই মানা করছে, না 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 ইয়ে করা যাবে না। তো দর্শকটা একটু শেয়ার টেয়ারও করতে পারেন। শেখ ফরিদ ভাই, আপনি তো আবার আসছেন, আপনার কি বউ বাচ্চা নাই? মানে আপনার কি কেউ দেখার লোক নাই? মানে এই সাহস আপনি করেন কেমনে? আমি অবশ্য আপনাদেরকে দেখে অনুপ্রাণিত যে এটা জীবন ইজি হইতে পারে। জি, তবে না, এটা কিন্তু মানে এই আসাদ নূর কিন্তু মানে ইদানিং মানে ওর কিন্তু ইয়া বাড়ছে, টেস্ট বাড়ছে, কিন্তু রুচি বাইরে গেছে কিন্তু আসাদ নূরের। না না না, টিটো ভাই আসাদ নূরকে ভয় দেখায় না। এখন আপনারা বলেন হ্যাঁ হ্যাঁ ভাই খুব ভালো, হ্যাঁ ভাই ঠিক ঠিক, খুব ভালো খুব ভালো। তারপরে আমরা আসল রূপটা দেখাই দেবো। এ মেয়া জ্ঞান দিতে আছে, নামে বিয়ে করছেন কয়টা আছে? কোন বউ আছে ওখানে? দেখতে আসি না তো। তবে আমার এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি, বউ পুরান হইলে কিন্তু এটা হয়ে যায়, একেবারে প্রাইমারি স্কুলে হেডমাস্টার হয়ে যায়। তাই এটা মাথায় রাখতে হবে, মানে বদলাইতে হবে। পুরান হবে না না তা বলি নাই, এই কথা বলে মার খাবো নাকি? বউ যত পুরান হবে ওটা পরে আস্তে আস্তে প্রাইমারি স্কুলের ওই দিদিমণি আফার মতো হয়ে যাবে, কিচ্ছু মানবে না, উল্টা একটা মাইরও মাটিতে পড়বে না নাকি ভাই? এখানে ইমন রে হচ্ছে কি একদম শয়তানের ভাষা মনে হইতেছে। দেখেন তার হাসিটা কিন্তু খুবই অর্থপূর্ণ, খুবই শয়তান, খুবই অনেকক্ষণ ধরে আমি হাসতেছি কেন জানেন? আমি খেয়াল করে দেখছি এই টপিকটা কোথা থেকে আসছে আপনাদের মনে আছে? আপনারা সবাই মিলে ভাবছিলেন যে হাফেজ এনামকে একটু চিপাই ফেলবেন, প্রেম করেন না মিয়া বলতে। এখন থেকে সবার তলা থেকে মানে সিক্রেট বের হচ্ছে। এই যে এখন চিপার মধ্যে হাফেজ এনাম বসে আছে চুপচাপ, ও আর কিছু বলতেছে না, কিন্তু আর আপনাদের বাকি সবার তলার খবর বের হচ্ছে। এটা আমি হাসি। আমার তো অন্য ভয় লাগতেছে, সেটা হচ্ছে হাফেজ এনাম আর হচ্ছে কি ইমরান বিন বশির এত কাছাকাছি কেন? না, ওই যে দড়ির কারণে, ছাগল যেমন লাফায় দড়ির কারণে, আর অ্যাক্টিভিস্টরা হেডফোনের কারণে, ওই যে দুই দড়ি। না আমরা শুনতে পাবো না আপনাদের কথা। না না আমরা এক্সকিউজ মেনে নিলাম।
হ্যাঁ আচ্ছা আচ্ছা ইমরানের টিটো ভাই আপনি প্রতিবার একবার করে আসেন, আইসা একবার হোমোফোবিক কথা বলেন, সমস্যা কি আপনার? সমকামী হলে সমস্যা কি? আমি যেটা বলছিলাম যে ডাক্তাররা ওই রোগীদের মানে দেখতে দেখতে নিজেরাও রোগী হয়ে যায়। আচ্ছা আচ্ছা আপনারা ইমনের কেন বললেন, কি যেন বললেন, শয়তানের ভালোবাসা না কি যেন বললেন, এইটা কথা বললেন কেন? টিটু আপনি বলছেন কিন্তু বললো শয়তানের হাসি হাসতেছি আর কি। ইমনের হাসিটার হ্যাঁ, মধ্যে না একটা সবসময় হ্যাঁ। দুষ্টমি খেলে যায়, এটা খেয়াল করবেন। মানে ও, আর দেখবেন ইমরান- যে তার হাসিটা কিন্তু সরল নয়। হ্যাঁ, হুম। আপনার মনে একটা হইতে পারে ইউনু- তার হাসিটা সরল, কিন্তু একদমই সরল ইউনুসের নয়। মতো- ওই যে দেখছেন ইউনুসের কেমন করে মতো হাসে। হাসি, ইউনুসের মানে ইউনুসের আরজ মতো আলী হাসি। মাসুদর যেই হাসির বর্ণনা করে গেছে তার বইতে, এই হাসিটা সেই কিন্তু সেরকম। ভাই আপনি কিন্তু ভাই প্রথম কমেন্টে না, বলুন, আমাকে ক্লাস কমেন্টে 6 বলুন, থাকতে বিবাহ প্রথা নিষিদ্ধ করা হোক, বিবাহবিহীন জীবন অনেক সুখের। এই লোক কি বিবাহিত? হ্যাঁ, না, আমি না, উনি অনেকক্ষণ ধরে ফরিদ কমেন্টটা ভাই করতেছেন। যেরকমটা বলছে, উনার আপনি ঠিকই উনার বলছেন। বিয়েটা অনেকদিন আগে হয়েছে, এই জন্য বলছে। না এই উনার না এই মন্তব্যটা যে আসাদ নূর দেখাইছে, অন্য মন্তব্য কিন্তু এত গুরুত্ব নিয়ে দেখায় না। হ্যাঁ, না আমি তো রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, তো এটা কি না, একটা আসাদুল বিশেষত ভাই মতামত? kryptonite আমরা পেয়ে গেছি। আসাদুল ভাই সমুদ্রের মাঝখানে কিন্তু আল্লাহকে ডাকে না, আল্লাহকে কখন ডাকছে? একটু আগে আসাদুল ভাই আল্লাহকে ডাকছে। সমুদ্রের মাঝে না, ও যখন 42,000 ফিট উপরে ছিল তখন ডাকছে কিনা জিজ্ঞান তো। শোনেন, আপনারা তো আসলে অনেক কিছু বোঝেন না। আমি এখানে বয়স কম হলে অনেক সিনিয়র। শোনেন, এই যে আল্লাহরে না ডাকলে হবে, এই যে এখন সবাই প্রেমে পড়ছি, তারপর দেখা হবে, তারপরে ও মাই গড গড চিৎকার হবে, তো তখন তো এটা তো এমনিই থাকবে। তো এটা আগে থেকে প্র্যাকটিস। ধর্ম টিকে থাকার একটা অন্যতম কারণ হচ্ছে ধর্ম না এটা সব জায়গাতে অ্যাক্সেস আছে। আসাদের অভিজ্ঞতা আছে। আসাদ জানে যে অনেকে হয়তো 2 হাত তুলে ও মাই গড করে, আবার কেউ 2 পা তুলে ও মাই গড করে। কিন্তু এটা নিয়ে নাস্তিক কমিউনিটিতে আমি একটা আলোচনা দেখছিলাম ভাই, একটা গ্রুপে পোস্ট হয়েছে, একজন বলে কি যাচ্ছে এটা তো বলা যাবে না, কারণ ওই সব সময় ও মাই গড তো বলা যাবে না, এটা তো খুবই মানে নিজেদের সাথে বিট্রে হয়ে যাবে। ও সবাই কমেন্টে সাজেশন দিচ্ছে যে ওর বদলে কি বলা উচিত। আই উইশ আপনাদেরকে কমেন্ট সেকশনটা পড়াইতে পারতাম। একটু বলেন, আপনি মুখে বলেন। আচ্ছা ওটা একটু আরবিতে বলা যাবে না? হ্যাঁ, আমার জামাই আছে তো আমি বেশি কিছু বলতে পারি না, আমার জাতীয় জামাই আছে। ওই সময় ওই গড়টার একটু আরবিতে বলা যাবে না? ওটা কি জায়েজ না? এই মুফতি বলো, ওই সময় কি ওইটা হ্যাঁ মুফতি আরবিতে দুইজন বলা তখন যায়? কি হরফে 10 নাকি পাবো না আমরা? হরফে 10 নাকি হবে না? উচ্চারণ করছি, আরবিতে আমরা তো বলবে আরবি অক্ষর উচ্চারণ করছি, সব হবে না? হ্যাঁ, মানে সবকিছুতে সব আছে। আল্লাহ ইসলাম মানতে হবে। ক্রিমিনাল খুব চিন্তা করে দেন। আচ্ছা এ কেমনে জানলো? তো বিয়েই করে নাই, হাঙ্গাও করে নাই, কেমনে জানলো? না আমি এ কেমনে করেছি তো, জানলো? নবীর জীবনী পড়া মানে হচ্ছে একজন বিবাহিত ব্যক্তির চেয়ে বেশি এক্সপার্ট। সেক্স বাপ রে বাপ, আপনি কি ভাবছেন? মানে আমাদের লজ্জা তো দূর হয়ে যায় সেই ছোটবেলা থেকে যখন আমরা এগুলো পড়তে থাকি। নবীর জীবনী মানেই তো আর কি একটা কথা একটু আমি বলি, এটা খুব সিরিয়াস, ইটস নট ফান। সেটা হচ্ছে যখন আমরা মাদ্রাসায় সেক্স এডুকেশন দেওয়ার জন্য এক ধরনের একটা মাদ্রাসার মধ্যে প্রবেশ করার চেষ্টা করলাম, তখন তারা বললো যে মাদ্রাসাতে সেক্স এডুকেশন আছে। তখন আমরা সেই সেক্স এডুকেশন কেমন আছে এটা বোঝার জন্য ওখানকার বেশ কিছু ছাত্রের, অবশ্যই ছাত্রীর নয়, ছাত্রের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করলাম। এনাম বা ভুল বললে শুধরে দিও। সেটা হচ্ছে তারা বললো যে তারা শেখায় 6 বছরের শিশুকে হায়াজ নেফাস না কি বলে শব্দ দুইটা, হায়াজ নেফাস, এইটা 6 বছরের শিশুকে শেখায়। আপনি চিন্তা করেন মানে কত বড় মাদার চোদ, মানে 6 বছরের একটা বাচ্চারও হায়াজ নেফাস শেখাচ্ছে। না ভাই, আপনি বাকি অংশটা বলেন নাই তো। হায়াজ নেফাস শেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ওদেরকে বোঝানো যে এই সময় হইলে তোমার জন্য বিয়ে ওকে, মানে ওইটা তো প্রথম পদক্ষেপ, দ্বিতীয় পদক্ষেপ তো আছে আরো। না আপনি যেটা বলছেন বৈধ করা, কিন্তু তার থেকে আরো ভয়ঙ্কর যে তথ্যটি, সেটি হচ্ছে গিয়ে হায়েজ নেফাস, এটা বাস্তবতা থেকে বলছি। হায়েজ নেফাস শেখানোর পরে বড় ছাত্ররা, মানে আপনি এটা ওরা জানে, ওরা দুইজন জানে, সেটা হচ্ছে গিয়ে অনেক সময় কিন্তু যে সরাসরি মাদ্রাসায় যে অ্যাসাইন্ড টিচার সেই যে মানে ক্লাস নিবে তা না, আপনার কিন্তু বড় ভাই যারা তাদের কিন্তু ক্লাস নেওয়ার অপশন থাকে বা নিতে হয়। যেমন ধরেন একটা যে হেফজো পাশ করে গেছে, ও হয়তো দাওরায় পড়তেছে বা ও হাদিসখানায় পড়তেছে বা কিতাবখানায় পড়তেছে, ওকে বলে যে হুজুরে হয়তো অন্য জায়গায় পোলাপন দাইতে গেছে, বলছে তুমি একটু আপাতত ক্লাসটা নেও। হাসতেছে, কথা কইলে কথা খালি হাসে, এই এনাম ইমরান নেয় না, এটা হয় না। তখন ওই বড় ছাত্র বলে যে আমার কাছে তো এই জিনিস আছে, এখানে আসো, আমি দেখাই হায়াজ নেফাস কোন জায়গা থেকে ব্লিডিং হয়, এবং তারা হচ্ছে কি তারপরে একদম বাস্তবে ওই শিশু আমাকে বলেছে, এই দুইটা শিশুর কাছে শোনেন, মিথ্যে বলছি কিনা। এমন হয়। এমনকি হুজুরে যখন উদাহরণ দেয় আমাদেরকে, তখন রাস্তার মধ্যে যে কোনো মেয়ে যাচ্ছে কিনা ওইটা দিয়ে আমাদেরকে উদাহরণ দেয়। ওই যে দেখো ওই রাস্তায় একটা মেয়ে যাচ্ছে, এই মেয়েটাকে দিয়ে উদাহরণ দেয় আমাদেরকে হুজুরে যখন উদাহরণ দেয় কিতাব থেকে।
মানে একটা কমপ্লিটলি সেক্স ফ্রিক, মানে আপনি এটা মানে একদম হিসাব করে ধরে নিতে পারেন যে সামনে যে জেনারেশনটা আসছে, যেমন ধরেন এই বইটায় স্পষ্টত লেখা আছে, এই বইটা অনেক আগের লেখা, এই বইটা স্পষ্টত লেখা আছে যে কোনো না কোনো ভাবে 1/3 স্টুডেন্ট মাদ্রাসার সাথে যুক্ত থাকে, হয় তারা মাদ্রাসায় গেছিল এখন মাদ্রাসায় পড়ছে না। এই সংখ্যাটা এখন 2/3 হয়ে গেছে, মানে 3/2 কোনো না কোনো ভাবে মাদ্রাসায় যায়। এবার আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, যে বা যারা একবার মাদ্রাসায় যায় তাদের যৌন জীবনটা এরকম হয়ে যায় যে তারা নিজেরা একটা সময় ধর্ষণ করে, এবং ধর্ষণ করার একটা সার্টেন টাইম পরে যখন তাদের গায়ে পায়ে শরীরে শক্তি হয়ে যায়, এবং সে যখন তাকে যখন কেউ ধর্ষণ করে না তখন সে ধর্ষক হয়ে যায়। দুবাই, এটা আসাদ ভাই মনে আছে আপনার, আমার মনে হয়, আই এম শিওর আপনার মনে আছে। আপনার কি এই নিউজটা মনে আছে যে একজন শিক্ষক, সে দীর্ঘদিন বাংলাদেশে শিক্ষকতা করার পরে সে দুবাইতে গেছিল, দুবাই থেকে ফিরে আসছে, এবং সে ধর্ষণ করে যখন ধরা পড়ছে তখন তাকে জিজ্ঞেস করছিল দুবাইয়ের মতো একটা জায়গা থেকে আপনি কেন ফিরে আসছেন? তখন সে বলছিল যে পোলাপুটকি মারা আমার কাছে একটা নেশা, এবং বাংলাদেশে আইসে আমি শুধুমাত্র এই কারণে মাদ্রাসা দিছি যে আমি এই কাজটা করতে পারবো। আসাদ ভাই মনে নাই আপনার এই কথা? আমার মনে আছে। আপনি ভাবতে পারেন। এবং আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যে যারা হচ্ছে কি পুলিশে চাকরি করে। চাঁদপুরে আমাদের এক বন্ধু, নাম বলবো না, সে পুলিশে হচ্ছে গিয়ে আইজি প্রিজন। সে আমাকে বলছে যে আপনি আমার সহায়তায় অনেক লোকের সাক্ষাৎকার নিতে পারেন। আমি একজনের সাক্ষাৎকার, ফোনে আর কি সাক্ষাৎকার নিতেছি, তখন আমি সুইডেনে। তখন আমি বলতেছি ভাই ঠিক আছে একজনের সাক্ষাৎকার। তখন সে বলতেছে, আমি বলছি ভাই আপনি এইসব কারণ, মানে তার 2টা বউ এই অবস্থায় সে ধরা পড়ছে, ভাই 2টা বউ, তারপরে আপনি এইসব করেন, ঘটনা কি? কয় ভাই 2টা বউ থাক আর 10টা বউ থাক, ওইটা একটা নেশা, ওর কাছে। আপনারা একটাবার ভাবতে পারেন যে রিয়েলিটি কোথায়? বাংলাদেশে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কি, সেক্স ডিপ্রাইভড মানুষজন অনেক বেশি। কারণ সবাই জানে সমস্যার গোড়া হচ্ছে যে সমাজে, আমি একটা জিনিস অনেক আগে থেকে বলি যে একটা সমাজ যদি আপনি জনগণকে যদি তার অধিকার দিতে না চান, তাহলে কয়েকটা জিনিস কঠিন করে দিবেন। কথা বলতে চাবে, যেটা বলতে চাই সেটা বলতে দেওয়াটা কঠিন করে দিবেন। এই যে চাকরি বাকরি করে 2টা খেয়ে পরে বেঁচে থাকবে, এটা কঠিন করে দিবেন। আর কাকে কে লাগাবে এটাকে কঠিন করে দিবেন। তারপরে দেখবেন জনগণ নিজেদের মধ্যে পন্দা বিন্দু করে ব্যস্ত, আপনারা কেউ চালাইতে আসতেছে না। এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। তারপর আপনি যেমন ইচ্ছা দেশ চালাই যাবেন দিনের পর দিন, মাসের পর মাস। তো বাংলাদেশের সমস্যাগুলো তো ওই জায়গাতে। তো এখন আমরা যদিও মনে করি যে এই যে একটা মুক্ত চিন্তার একটা আন্দোলন চলতেছে, এটা আসলে একটা ডমিনোর মতন। দেখবেন যে এটা যদি ঠিক মতো ধাক্কা দিতে পারেন, তাহলে মানুষের মধ্যে এসব বেড়াজাল ভেঙে গেলে অনেক কিছু কমে যাবে এমনিতে। এখান থেকে একটা ডমিনো চলতেছে, 10টা ডমিনো দিক দিয়ে পড়ে যাবে। এই কথাটা যখন বলছেন সেই ক্ষেত্রে আমার একটা কথা বলতে হয়। লাস্ট টাইম যখন আসাদ নূরের নামে হচ্ছে গিয়ে ধরেন জুতা পেটা করছে, আসাদ নূরের ছবিতে ইয়া করছে, তখন কষ্টও লাগছিল। কারণ হচ্ছে গিয়ে শত হইলেও আসাদ নূরের সাথে এই যে ছবিতে ইয়া করে, এটা দেখলে ভাই আমার ছবির উপরে জুতা মারলেও আপনার খারাপ লাগবে। আপনি, আমার কিন্তু খুব মজা লাগছিল। শোনেন না, ঘটনাটা শোনেন। তখন আমার কিন্তু একটা জায়গায় একটা তৃপ্তি ছিল, বড় একটা তৃপ্তি ছিল। কোন জায়গাটায় জানেন? একেবারে এটা, এই ভিডিওটা আমি নিজে শেয়ার দিয়েছি, আসাদ নূরকে আমি ইনবক্সে পাঠাইছি। সেটা কি, মানে একটি বাংলা বাক্য পূর্ণভাবে গঠন করে বলতে পারে না, সেই ছেলেরাও আসাদ নূরকে, সেই ছেলেমেয়েরাও আসাদ নূরকে চেনে। এটা কি আপনি 4টেখানি কথা মনে করছেন? অসংখ্য ছেলে মেয়ে, এই যে ধরেন ইমরান বিন বশির ভিডিও করে না, ও ভিডিও করে, ওর ভিডিও আমি দেখিই না। ওর কারণ ও ভিডিওতে কি বলবে তো আমি আজ থেকে আরো 20 বছর আগে জানছি। আমি ওর ভিডিওর নিচের মন্তব্যগুলো পড়ি ভাই। আমি কিন্তু আর কিচ্ছু করি না, ওর ভিডিওটা চালায় দিয়ে আস্তে করে আমি নিচের মন্তব্যতে আসি। এবং ওর ভিডিওটা যতটা আমাকে ইন্সপায়ার না করে, তার থেকে 1 কোটি গুণ বেশি ইন্সপায়ার করে হচ্ছে গিয়ে ওর ভিডিওর নিচের মন্তব্য। সেম আসাদ নূরের, সেম হচ্ছে গিয়ে জুয়েল ভাইরও নিচের মন্তব্যগুলো এইভাবে লেখে। একটু আগে ভাই আপনি আসার আগে আসিফ মহিউদ্দিন ভাই একই কথা বলে গেছে, মানে এইভাবে বলে নাই কিন্তু মোটামুটি একই কথাই বলে গেছে। ওকে, আমি খুব অবাক হইছি এই গত 2022, 23 এবং 24 এই প্রত্যেকটা বছর আগস্ট মাসে হয় শুরুতে, মাঝখানে হলে শেষে আমার উপর চেত্ত। 23 আগস্টে তো সারা বাংলাদেশে মিছিল করছে। টিটু ভাই যেটা কথা বলেছেন, ছবি বানাইয়া টিকটকাররা ভিডিও করতেছে, ছবি পুরাইতেছে, ছবির উপর প্রস্তাব করতেছে, প্রিন্ট ভালো ভালো ছবি আবার প্রিন্ট করছে। হ্যাঁ, কুসুমুত্তর। এবং সবচেয়ে আফসোস লাগছে কোনটা, যেমন ধরেন এই মব যখন আমার এগেইনস্টে চলছে, মানে এই ঘটনাটা ভাই আমি নিজের ঘটনা হইলেও বলা লোভ সামলাইতে পারতেছি না। মঠবাড়িয়া বাজারে, মঠবাড়িয়া আসাদ নূর চেনে, মঠবাড়িয়া বাজারে প্রচুর পরিমাণে মিছিল টিছিল হচ্ছে, শর্ষিনা অমুক তমুক নানা ভাগে ভাগ ভাগ হয়ে মিছিল করতেছে। তো যখন হচ্ছে কি ওইখানে বক্তব্য রাখছে, ওই ভিডিওটা আমার কাছে আছে, দেখাবো না, কপিরাইট ক্লেম হবে। সেই ভিডিও যখন শহীদ মিনারের মতো একটা জায়গায় সামনে 1000 লোক না লক্ষ লোক আমি জানি না মিছিল দিতেছে, মানে বক্তব্য দিতেছে, সের মধ্যে পিছন থেকে ওইটা বলতেছে, একজন বলতেছে, মানে একটু পাগলা টাইপের, সে ওইটা বলতেছে যে ওইখানে যে বেটা বক্তব্য দিতে আছে হে বেটা নিজেও তো পোলা হোক আমারে।
আচ্ছা, লিমনের বিরুদ্ধে মানে লিমন ফকির আর আমার তো দুইজনের একই মামলায় দুইজন আসামি, লিমন 1 নম্বর, আমি 2 নম্বর। লিমনের অপরাধ কি ছিল? সে মহিবুল, ওইখানে এলাকার যে মুফতি যে তার বিরুদ্ধে মামলা করছে, সে ছিল মাদ্রাসার একজন পরিচালক এবং সে মাদ্রাসায় বলাৎকার করতো। লিমন তার ওই মাদ্রাসার ছাত্র ছিল, এটা সে একটা ভিডিওতে বলছিল। সে চরমনাইয়ের নেতা, ওটার নামটা জানি কি, প্রথম মামলা করছিল আমাদের বিরুদ্ধে মুফতি মহিবুল্লাহ সামথিং, হ্যাঁ। তো লিমন শুধু তার ওই বলৎকারের কথা বলছিল, তাই ধর্মীয় অনুভূতিতে আঘাত। এখন তার মানে কি বলৎকার করা ধর্মীয় অনুভূতির অংশ? ভাই একটা জিনিস খেয়াল করে দেখছেন, জীবনে একটা মামলা কেউ করছে ধর্মীয় কারণে? একটা মামলা জীবনে কেউ ধর্মীয় কারণে করে না। মজার কথা হচ্ছে কি, যখন আমরা শিশু ধর্ষণ নিয়ে যেই পোস্ট করি না কেন, হতে পারে সে আমি হইতে পারি বা আসাদ নূর, আপনি, আমরা যে কেউ পোস্ট করার সাথে সাথে এখানে নিচে লেখে তোরা ইসলামের শত্রু। তার মানে কি, তোরা কি এটা বলতেছিস যে পুটকি মারা ইসলামের একটা রীতি, সুতরাং আমরা ইসলামের শত্রু? এবং আপনি একটা জিনিস দেখেন, পুটকি মারার সাথে ইসলামের সম্পর্ক কতটা। আপনারা এইখানে যে কজন আছেন প্রত্যেকে আমি শিওর যে ডান্সিং বয় নামক যে ডকুমেন্টারিটা, এটা আপনারা সবাই ডান্সিং বয় বা বাচ্চাবাজি, যে আফগানিস্তানে, হ্যাঁ। এবং একটা জিনিস কি ফরিদ ভাই, আপনি চিন্তা করেন হামিদ কারজাইয়ের ফ্যামিলি পর্যন্ত এই বাচ্চাবাজির সাথে জড়িত, এটা কিন্তু বিবিসি রিপোর্ট। এবং ঠিক সেম রকম আপনারা ওই একই সাথে সার্চ দিয়ে আরেকটা পাবেন, সেটা হচ্ছে কি পাকিস্তান। এবং ওইখানে কিন্তু ইমরান খানের একদম স্পষ্ট একটা বক্তব্য আছে যে পাকিস্তানে বাসের ড্রাইভার এবং হেল্পার বাদে আরেকটি ক্যারেক্টার থাকে 7 থেকে 8 বছরের একটি বাচ্চা, যেই বাচ্চাটিকে তারা 20 থেকে 30 টাকার বিনিময়ে হায়ার করে এবং সারা রাত এই বাচ্চাটিকে দুজন মিলে ধর্ষণ করে। আপনি চিন্তা করেন এটা আফগানিস্তান এবং পাকিস্তানের মতো জায়গায় রেগুলার ঘটনা। এবং আপনারা শতভাগ নিশ্চিত থাকেন যে যখন অটোমান সাম্রাজ্য চলতেছে, এই অটোমান সাম্রাজ্যের যুগের একটি বড় গল্প এবং এ নিয়ে অনেক কি বলে স্কাল্পচার আছে, সেখানে তর্ক বিতর্ক না, স্কাল্পচার আছে, বানানো স্কাল্পচার, আর্ট আছে, আর্ট ওয়ার্ক আছে, যে হেরেমে এই কি বলে নারীর পাশাপাশি কচি কচি ছেলে থাকতো। আপনারা একটা জিনিস বোঝেন, এই যে কোরআনে যে গেলমানের কথা আসছে, কোত্থেকে আসছে, কেন আসছে, কি কারণে আসতে গেছে? কোরআনে সব থেকে গেলমানের গল্প কেন আসতে যাবে? মানে হচ্ছে গিয়ে এই যে অবদমন, যেমন ধরেন পেডোফিলিজম কিন্তু পৃথিবীর প্রত্যেকটা জাতি গোষ্ঠী সবার মধ্যে আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সব জায়গায়, সকল জায়গায় আছে। কিন্তু ঘটনা যেটা, সেটা হচ্ছে কেন এটা ইউরোপে নাই, কেন এটা হচ্ছে গিয়ে আপনার পাকিস্তানে আছে, কেন এটা আফগানিস্তানে আছে, কেন এটা তুরস্কে ছিল, কেন এটা আরবের কান্ট্রিতে আছে? আপনারা কি এটা জানেন? আমি শিওর অনেকে জানেন যে পৃথিবীর 12টি মুসলিম কান্ট্রিতে কিন্তু সমকামী বিবাহ বৈধ। তার মধ্যে একটি দেশ জর্ডান, তার মধ্যে একটি দেশ প্যালেস্টাইন। ডু ইউ নো দ্যাট? আচ্ছা টিটু ভাই, আপনি আপনার ভাষা সংযত রাখেন, মানুষজন ঘুমাইতে পারতেছে না গভীর রাতে, বা লোকজন ভাবে পাগল হয়ে গেছে, রাত্রেবেলা কি দেখে আসে। আরেকটা জিনিস যুক্ত করি যে বাবরি মসজিদ এত ফালাফালি করে না, এই বাবরি মসজিদের যে বাবরের যে সমকামী পার্টনার ছিল তার নাম ছিল বাবরি। বাবর নিজে তার বাবরি গ্রন্থে, মানে এটা বাবর নাম, যে বইটা লিখছে বইটার নাম বাবর নাম, বইয়ের অরিজিনাল নাম হচ্ছে তুজুকে বাবরি, মানে অরিজিনাল তুজুকে বাবরি। ওইখানে লেখা আছে সে নিজের সমকামী ছিল, আর ওই সমকামীর নামে মসজিদ বানাইছে। সেই মসজিদ বাগানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান মারামারি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আরেকটা তথ্য দেই, মুঘলদের ইতিহাসে পাবেন সম্রাট আকবরের সময় বেশ্যালয় বেড়ে গেছিল। মুঘলদের আমলে বাচ্চাদের খোঁজা করে ফেলা হতো, এই বাচ্চাদের তারা খোঁজা করে বিক্রি করতো মুঘলদের দরবারে। এটা কিন্তু সত্য, হিস্টোরিকে তাদের বই লেখা আছে। এবং এটা কিন্তু অদ্ভুত একটা বিষয়, মানে শেষে এমন হয়ে গেছে শেষ পর্যন্ত ওদেরকে হেরেম পাহারা দেওয়াইতো, খোঁজা তাদেরকে। শুধু পাহারা না, পাহারার জন্য রাখা হইতো, তাদেরকে সেক্সুয়াল কাজও ব্যবহার করা হইতো, দুইটাই। ওইটা মেক্স মোর সেন্স যে হেরেমের মধ্যে আসলে খোঁজা করা ছেলেরাও আছে আর মেয়েরাও আছে, সবারই উদ্দেশ্য টাকা। হ্যাঁ, আর একটা জিনিস দেই, তুরস্কের কথা বললো এই যে আমাদের সাইফুল বাতিন টিটু, তুরস্ক সম্পর্কে একটা তথ্য দেয়। তুরস্কের হেরেমে শশা নেওয়া নিষিদ্ধ ছিল। হেরেমে শশাও নিতে দিবে না, মানে নারীদের কি পরিস্থিতি করে রাখছিল যে শশা পর্যন্ত তরকারি, আর শশা নিল সেটা কেটে কেটে তারপরে পাঠানো হইতো। এই কথাটা আমার এটা বলতেই হবে, সেটি হচ্ছে বাংলাদেশ আর্মির অফিসার্স মেস, পাকিস্তান আর্মির অফিসার্স মেসে শশা নেওয়া নিষেধ, কেটে শশা নিতে হয়, আর তো শশা নেওয়া যায় না। শশা, বেগুন, গাজর এগুলো পাকিস্তান আর্মি এবং বাংলাদেশ আর্মির অফিসার্স মেসে নেওয়া যায় না। এটা আই ক্যান চ্যালেঞ্জ। কি করে বুঝে দেখেন তুরস্কে, তাহলে তুরস্কের অবস্থা মিস মানে কি? আলোচনা করতে কোথায় চলে আসছে চিন্তা করেন, এই যে ইউটিউবে ভিডিও দেখার মতো অবস্থা।
আর্মির ছেলেদের অফিসার্স মেসে নাকি মেয়েদের? অফিসার্স মেস বলতে একটাই, ছেলে আর মেয়ে কোনো আলাদা ছেলে বিষয় না। মেয়ে তো নাই। না, কেন মানে না। ছেলেরা কেন শ্মশানে নিয়ে যেতে পারবে না? কি করবে ছেলে ছেলেরা? ছেলেরা না, মেয়ে তো আছে, আর্মি অফিসার্স মেয়ে তো আছে। মেসে হ্যাঁ। এটা অনেক, এটা শসা অন্য বেগুন দিনের আলোচনা চলে যাবে, এটা অনেক বড় আলোচনা। অফিসার্স মেসে যে অফিসার্সদের ওয়াইফ, হুম। ব্যাপারটা আর কিছু বললাম না, বাকিটা ও বুঝে নেন। আচ্ছা। কারণ হলো অফিসার্সরা মিশনে অনেক যায় রাত তখন হইছে, আর বেশি কিছু বলতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, আর জাতীয় জামাইরে আর কি বুঝাবো আমি, এই শ্বশুরে তখন যদি জামাই হচ্ছে হয়ে যায় হাফেজ এনামের গার্লফ্রেন্ডের খবর নিতে গিয়ে আমাদের কথাবার্তা ঘুরতে ঘুরতে দূর আসছে। কথা ও, গান বুঝলাম না। ওই তো চলে গেছে কথা। শুনেন, ইমরান বিন বশির ঠিক আছে, দেখা ভালোই যায় তো এটা। বাচ্চা লোক, কিন্তু ওর বুদ্ধি কিন্তু অনেক। সে কিন্তু একবারও বলে নাই যে ফরিদ ভাই আমারে বিয়ে করান। সে কিন্তু একবার আসাদ নূরকে বলে নাই ভাই আমারে বিয়ে করান। সে কিন্তু একবারও বলে নাই যে টিটু ভাই আমাকে বিয়ে করান, বলে নাই। সে কি বলছে? আসাদ ভাইয়ের বিয়ে করা উচিত, টিটুর বিয়ে করা উচিত, এমনকি আমার পারলে আমার জাতীয় জামাইয়ের একটা বিয়ে করা। এবং আমার সে কথা বলে নাই। শুনেন, সে আমার সেদিন ফোন করে বলতেছে, টিটু ভাই এই নেপালে কোথায় ছোট খাট পাওয়া যায় বলতে পারেন? ছোট খাট দিয়ে তুমি কি করবা বাবা? বলছে ভাই আমার খাটটা অনেক বড়, মানে একা একা একদম মিথ্যা। এটা কিন্তু আমার ফোন করে বলছে, একদম একদম। আমার খাটটা অনেক বড় হয়ে গেছে, এত চওড়া খাটে একা মানুষ না। পাবে না। তো আমার এখন আমি চিন্তা আচ্ছা ভাই, কোন খাট খুঁজছে? ওই যে বিশেষ সোফা, ওইটা না তো? আপনি আবার উল্টা বুঝতেও পারেন। তুমি তো আরো চেক করুন। আচ্ছা, এবার আপনাদের আমি একটা ক্রুশিয়াল শোনো, ইমরান, তোমাকে তো ইয়া করা হয় নাই, কি বলে, র্যাগিং করা হয় নাই। তুমি যে আইসা ঢুকছো কমিউনিটি, তোমাকে র্যাগিং করা হয় নাই বাবা। তুমি তো র্যাগিংটা খাবা, তোমাকে র্যাগ করা না, হয় নাই। আসাদ ভাই যে স্টেজে আছে আমিও শুরু করবো আর কি। তুমি তো এই বড় ভাই শুরু করেছে, এখন ছোট ভাই শুরু করবে। ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে যেই আসবে তাকে আগে একটা র্যাগিং দেওয়া হবে। যাক, তাড়াতাড়ি সবাই প্রেম করো, আমার সাথে ঘটকালি না করতে হয়। না, আমি একটা ব্যাপারেই জানি, আসলে আমাদের মুক্তমনারা বিয়ে করতে হবে, সংসার করতে হবে, বাচ্চা কাচ্চা তারা সন্তান নিতে হবে, অন্তত এটা দরকার, আসলেই দরকার। আমি অনেক আমাদের বাচ্চা কাচ্চা সম্ভবত জঙ্গি হবে ভাই। না, আসলেই দরকার, নইলে আমরা শেষ হয়ে যাবো একটা প্রজন্মের পরে। না 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 না, এটা ভুল ধারণা। এটা মাদ্রাসায় পড়ছো তো, তাই মগজে ঠিক আছে। আমি তো কার্ল মার্কসের সন্তানের নাম কেউ জানে না, কিন্তু সারা পৃথিবীতে কার্ল মার্কসের আদর্শের কত লোক দেখেছ? সুতরাং আদর্শ আমি জানি সংখ্যাধিক্য দিয়ে আমাদের বিচার করলে হয় না, আমরা সবসময় সংখ্যা লঘু বা সংখ্যা বিরল থাকবো। না, তা হবে না। আমরাও খুব শীঘ্রই সংখ্যা গুরু হব। আমি একটা উদাহরণ দিই, মোহাম্মদেরও কিন্তু পোলা ছিল না, কিন্তু মোহাম্মদের অনেক কিন্তু আদর্শিক লোক পয়দা হয়ে গেছে। এটা ঠিক, এটা তো অবশ্যই। এই হিসাবে ইমরান ভাই কিন্তু অলরেডি বাবা। ইমরান ভাই কিন্তু সন্তান না দরকার নাই, ইমরান ভাই অনেক অলরেডি বাবা। আরেকটা জিনিস বলি, এটা তো আমি প্রথমেই বলেছি, তসলিমা নাসরিন ঘরে ঘরে অনেক আছে, এবং আসিফ মহিউদ্দিন ঘরে ঘরে অনেক তৈরি হচ্ছে। তবে আমি তোমার সাথে একমত যে আমাদেরও বংশবৃদ্ধি করা উচিত, তাহলে একটু সুবিধা হয়। এটা আমি অস্বীকার করতেছি না, একটু সুবিধা হয়। প্রযুক্তি 100 বছর পরে, আগামী 100 বছর পরে ইসলামকে তো প্রতিষ্ঠিত হইতে 1450 বছর লাগছে, 57টা মুসলিম কান্ট্রি লাগছে, তাই না? আর শত শত হাজার হাজার যুদ্ধ করতে হয়েছে, তাই না? কিন্তু প্রযুক্তি এত সামনে অ্যাডভান্স হয়ে যাবে যে অলরেডি জেনে গেছো যে মানুষের আয়ু বৃদ্ধি করতেছে। অলরেডি ব্রেন, মানে আমি যেমন, তুমি মুক্তি হইছ আর আমি পলিটিক্স নিয়ে পড়ছি, তা আমার ব্রেন তোমার ব্রেন এক হয়ে যাবে, জাস্ট একটা ডিভাইস ঢুকাই দিবে, এই চিন্তা ভাবনা হচ্ছে। সুতরাং তখন আর আমার সুইডেনে যাইতে হবে না ভাষা শেখার জন্য, এর কাছে, এই টিটুর কাছে, আমার আমেরিকাতে, কানাডাতে এর কাছে, বা ইউরোপে লিমনের কাছে যেতে হবে না ভাষা শিখতে, বা আমার জাতীয় জামাইয়ের কাছে যাইতে হবে না ইউকেতে ইংরেজি শিখতে। জাস্ট চিপস ঢুকাই দিবে, আমার জ্ঞান তার যাবে, তার জ্ঞান আমার। ওই যে পিকে সিনেমার মতো হাত ধরলে সব জানা যাবে। শেখ ফরিদ ভাই, ইলন মাস্ককে একবার প্রশ্ন করা হয়েছিল, তার একটা মানে তার নিয়ে রিউমার আছে যে পাই ফোন বা টেসলা ফোন আনছে কিনা। সে বলছে যে কিছুদিন পর, মানে কয়েক বছর পর ফোনই থাকবে না, মানে সে ফোন আনবে না, সে অন্য কিছু আনবে। তখন এখন যে গ্লাসের মধ্যে স্ক্রিন, আপনি যে অ্যাজ এ ট্রান্সলেশনের কথা বলছেন না, যে এখন তো অ্যাপলের যে এয়ারপড গুলো আছে, হ্যাঁ, আপনি ওটাতে লাইভ ট্রান্সলেশন, মানে অডিওতে কেউ একটা ভিন্ন ভাষায় বললে ওটা অন করে রাখলে আপনি কি বলতেছেন এটা আমি শুনতে এখনই শোনা যায়, তাহলে এখনই হয়ে গেছে। তাহলে হ্যাঁ, দুইজন জানেন, যদি আমরা 80 বছর পরে জন্মাইতাম হয়তো আমাদের আর মরা লাগতো না, মানে অবশ্যই এই ব্যাপারে ডক্টর, আমরা একদম কাছাকাছি এসে 12টা খাইছি। এখন স্টিল আপনার দুইজনের জন্য, শেখ ফরিদ ভাই, দুইজনের যদি এয়ারপোর্টস থাকে সামনাসামনি দাঁড়ায়া ওটা নয়েজ ক্যান্সেল করে দেয়, মানে আপনার কথা আমি শুনবো না, আমারে ওই এয়ারপোর্ট ওটা ট্রান্সলেট করে আপনার কণ্ঠে আমারে শোনাই দিতেছে যে আপনি কি বলতেছেন। তাইলে আমি যেটা ভাবছি আবিষ্কার হবে সেটা তো হয়েই গেছে, এটা তো হয়েই গেছে। এটা ডক্টর হুমায়ুন আজাদ বলছে, লিমন যেটা বললো, আমার হুমায়ুন আজাদ স্যারের কথা মনে পড়লো। উনি তো লিখে গেছেন, আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে, অর্থাৎ তিনি আর 200 বছর পরে বা 100 বছর পরে জন্ম নিলে। না, এখানে এমনিতে আপনাকে একটা কথা মানতে হবে যে ইমরান বলেন, ইমন বলেন, আসাদ নূর বা জুয়েল, আমি, আপনি, আমরা আসলে বর্তমান সময়ে বসবাস করি না।
এক্স্যাক্টলি আমরা সেটাই আমরা বর্তমান সময়ে বর্তমান সময় শারীরিকভাবে বসবাস করি, কিন্তু আমরা আসলে এই সময় মানসিকভাবে না। আমরা আমরা 200 বছর আসলে আমরা 200 আরো বছর আগে 200 বছর পরের 200 লোক বছর আমরা এখানে এক্স্যাক্টলি এসেছি। মানে এখন এটাকে আপনি আক্ষরিক অর্থে ধরতে পারেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, বাট না আমরা সত্য এই সত্য সময়ের লোক না। এবং আপনি এক্স্যাক্টলি চিন্তা করেন, অবশ্যই না আপনি যারা হচ্ছে গিয়ে যাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের কথা বাদ দেন, যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসার, এই যে এনাম এবং হচ্ছে দুইজন গিয়ে এরা দুইজন, আসাদ নূর, আব্দুল্লাহ মাসুদ, আপনারা মানে একবার ভাবতে পারেন যে যেই শিক্ষাটা তাদের মনে মগজে সে ঢুকাই দেওয়া হয়েছে, ওখান থেকে বেরোয় আসা, ঢুকাই দিয়েছে এখন ওরা এই বের যুগের হয়ে না, আসছে ওরা এই যুগের না, রাইট ওরা তারা past এই এর যুগ না মানুষ, তারা আরো আমরা অ্যাডভান্স different ইয়েস person। ইয়েস ইয়েস Exactly। আমি একমত 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 এবং আমি এটা অবশ্যই কোনোভাবে একমত মনে করি না যে মানে 2050 সালের পরে পৃথিবীতে ধর্ম এক্সিস্ট করবে, এইটা আমি মনে করি না। আর যে আয়ুটার কথা বললেন না, যে ইমন, আপনি যে কথাটা বললেন যে আমরা হয়তো 80 বছর পরে জন্মাইলে আমাদের আর মরতে হইতো না বা মরার গল্পটাই আসতো না। আমি আপনাকে জাস্ট একটা কথা বলি, ঘটনা বলি, যেটা আমি আজকে শেখ ফরিদ ভাইয়ের সাথে আলাপ করছিলাম। আমার একটা রেসিডেন্সি প্রোগ্রাম ছিল আমার সিটি থেকে অন্য একটা সিটিতে, তো সেখানে একজন আর্টিস্ট ছিল, মানে আমি সেই আর্টিস্টের বাড়িতে আসলে রেসিডেন্সি প্রোগ্রামটা করতে গেছিলাম। সে তার সাথে যখন কথা বলছি তখন তার বয়স 75-এর উপরে। তো সে আমাকে কথায় কথায় গাড়ির মধ্যে বসে প্রায় একটা কথা বলতেছিল যে আমার বাবা খুব অল্প বয়সে মারা গেছে, খুব অল্প বয়সে মারা গেছে। তা আমি বললাম যে তোমার বাবা কবে মারা গেছে? বলছে যে লাস্ট কোভিডে মারা গেছে। তো পশ্চাৎ একজন মহিলা বলতেছে আমার বাবা লাস্ট কোভিডে মারা গেছে খুব অল্প বয়সে। ব্যাপারটা আমার কাছে একটু মানে খটকা লাগছে। ব্যাপারটা কি, ঘটনা কি? তাহলে কি সাধারণ কোন একটা ব্যাপার আছে? আমি বললাম যে তোমার বাবার বয়স কত ছিল মারা যাওয়ার সময়? কয় only 98 only 98 মানে 98 এটা ঠিক আছে ভাই, কারণ আমি এটা মানে যখন হচ্ছে মানুষ যখন আমাকে বলে না যে সিগারেট খাওয়া কমাই দিতে, সুইডেনে খুব কম লোক আছে যারা 104 বছরের নিচে মারা যায়। এবার এইটার যে কারণ, সেটা তো সুইডেনে আছে মনে করেন, ওটা তো আপনি অমর হইতে পারতেছেন না। কিন্তু আমি যেটা বলতেছিলাম যে হ্যাঁ, না এখানে কিছু ব্যাপার আছে, মনে করেন যে কিছু তো জেনেটিক্সের ব্যাপার আছে। আমাকে যখন কেউ বলে সিগারেট খাওয়া কমাই দিতে, আমি জানি যে আমার কয়েকদিন আগে আমার নানির মা মারা গেছে কিছুদিন আগে, মানে আমার লঞ্জিভিটি জিন আছে আর কি, আমার ফ্যামিলিতেও 100 বছরের কাছে মরে সবাই। তো আমি জানি যে আমি বিড়ি খেয়ে মরে গেলাম, ধরেন যে আমার আয়ু কমে 60 বছর বাঁচা উচিত, তো আমি মরবো জঙ্গির কক্ষায় ইভেন্চুয়ালি। কিন্তু ওইভাবে তো বাইচা লাভ নাই। মনে করেন যে আমাদের যেটা হবে 80 বছর লাগবে না, আসলে অনেক ধরনের কাজ চলতেছে, হইতে পারে যে আরো 200 বছর লাগতে পারে, কিন্তু পয়েন্ট কিন্তু ওইটা না। আপনি যে ইলন মাস্ক বলে আমরা সবাই অন্য গ্রহ চলে যাবো, ধরেন যাইতে পারেন আপনারা নিবে, তো তখনই ওইটা ফিজিবল যখন আপনি কিনতে পারেন ওই জিনিস। অমর হইলো মনে করেন ইলন মাস্ক, আপনিও কি লাভ, আপনি তো মরে গেলেন। সবার কিনা লাগবে। বিজ্ঞানীরা আরেকটা কাজ করতেছে, 1700 জন তারা ইনভেস্ট করেছে তাদের লাশ, তারা মরে গেলে তাদের লাশকে বিশেষ উপায়ে মমি নয়, বিশেষ উপায় অন্য কোনো উপায়ে রাখা হচ্ছে। ধরা হচ্ছে যে তাদের 200, 300, 500 বছর পর কেউ এই মৃতদের আবার জীবিত করবে, ওইখানে তারা ইনভেস্ট করে রাখছে। মানে বিজ্ঞান কিন্তু বসে নাই। আমি আপনাকে সরল করে দুইটা জিনিস বলি, তাইলে আপনি বুঝতে পারবেন যে ঘটনাটা কোন দিকে যাচ্ছে। প্রথম যে ব্যাপারটায় অলরেডি বিজ্ঞানীরা সাকসেসফুল হয়েছে সেটা হচ্ছে আপনার শরীরের কোনো অর্গান যদি রিপ্লেস করা হয়, সেই অর্গানটি অন্য কোনো মানুষের অর্গান নয়, সেটি কৃত্রিমভাবে বানানো একটি অর্গান, এবং সেই অর্গান একটা লং টাইম পর্যন্ত মোর দেন 300 ইয়ার্স এটা ওয়ার্ক করবে কোনো ধরনের ডিস্টার্ব ছাড়া। এটা হচ্ছে নাম্বার 1। এটা যেমন একটা ভয়ঙ্কর মোচড় আনবে চিকিৎসা বিজ্ঞানে, তেমনি আরেকটা জিনিস যেটা ঘটছে সেটা হচ্ছে আপনার শরীরে ইনজেক্ট করে 500,000 দ্যাট মিন্স 500,000 রোবট প্রবেশ করানো যাবে, যারা ওখান থেকে আপনাকে মানে আপনার এই রোবটগুলো হবে ওই যে আমরা ছোটবেলায় শুনছি না যে তোমার শরীরে যখন খারাপ জীবাণু ঢোকে তখন তোমার শরীরে থাকগুলো উহাদের সাথে যুদ্ধ করে, তাহার পরে যাহারা যেতে তাহারাই হচ্ছে গিয়ে রাজ করে, যখন জীবাণু জিতে যায় তখন তুমি অসুস্থ হও, যখন তোমার ভালো বীজাণুগুলো যেতে যায় তখন তুমি আর অসুস্থ হও না। ঠিক ওরা ওই কাজটাই করবে। যেমন ধরেন আপনার কিডনিতে একটা ইনফেকশন হয়েছে, আপনার কিডনি দেখার জন্য 5 লাখ রোবটের মধ্যে হয়তো 50,000 রোবট আছে, আপনার কিডনিকে সে সবসময় দেখভাল করবে। ওইটার সাথে যারা বাহির থেকে এসে খারাপ জীবাণু যুদ্ধ করবে তারা পারবে না। বিজ্ঞানীরা এই জায়গাটায় পৌঁছে গেছে। সুতরাং অমরত্ব যেইভাবে বা আমরা যেভাবে আক্ষরিক অর্থে কল্পনা করি ব্যাপারটা তা না, কিন্তু মানুষ 300-400 বছর বেঁচে থাকবে এই গল্প আসতেছে আগামী 50। ভাই আমি আপনার বেলুনটা ফুটাই দিই প্রথমে, জঙ্গি কোপদের ঘাট থেকে মাথা ফেলা দিলে কিন্তু অমরত্ব কাজ করবে না, পয়লা কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি একটা সাইফাই লিখছিলাম অনেক আগে যখন আমি টিনেজার অবস্থা, ওইটা হচ্ছে একটা বই মনে আছে, কিন্তু ওইটাতে এরকম থাকে যে আমাদের যেটা এমনিতে শরীর মানে কোনো ধরনের মিরাকল ছাড়াই আমাদের বেশিরভাগ যেমন ধরেন হার্ট, লাংস, এগুলো বেশিরভাগই 80 থেকে 300 বছর বেঁচে থাকার কথা। কিন্তু মানে আমরা তো বেশিরভাগ জিনিস আছে যেগুলো 200 বছরের বেশি বেঁচে থাকবে, যেগুলো ভাইটাল অর্গান, কিন্তু আমরা আস্তে আস্তে যে পয়জনাস
ইয়েতে থাকে, মরে যায়। তো আমাদের লাইফ কোনো কিছু না করে 300 বছর হওয়ার কথা। এটা হচ্ছে একটা ব্যাপার। বিজ্ঞানের সবচেয়ে সহজ শর্টকাট হচ্ছে যে আপনারা কিভাবে রিজেনারেশন চালা রাখতে পারবে, সেভাবে 300 বছর বাঁচিয়ে রাখা সম্ভব। কিন্তু ভাই পয়েন্ট হচ্ছে যে আমাদের তো লাভ নাই ভাই। জঙ্গি যখন মাথায় কোফতা দিবে তখন ভাই অমরত্বের টিম কাজ করবে না ভাই, ও তো পড়ে যাবে। না সেটা আমি মনে করি না, আমি মনে করি পৃথিবী থেকে অসুস্থ মানুষ ভাই আপনারা যা যা বলেন আমি একটার সাথে একমত না ভাই। আমরা 90s কিড, আমরা মনে করি পৃথিবীর ইতিহাসে যত মানুষ জন্মেছে আমরা সবচেয়ে বেস্ট লাইফ লিড করে যাচ্ছি, এক্স্যাক্টলি। এবং আগামীতে যত মানুষ আসবে তাদের থেকে আমরা একটা টোটাল আনকমন এবং একেবারে জেনুইন অথেন্টিক ফ্যান্টাস্টিক একটা লাইফ আমরাই লিড করে যাচ্ছি। এই লাইফ কেউ লিড করতে পারবে না, ইম্পসিবল। তাহলে আমি কি বলবো, আমি তো 70s কিস, আমি তো পিরিতের সিডি লিখতাম, এখন তো কেউ পিরিতের সিডি লিখতে হ্যাঁ পারে না। পিরিতের সিডি আমরাও লেখাইছি, ওইসব কথা কইেন না ভাই ভাই চেক করে ভাই, পয়েন্টটা তো ওইটাই। আমরা হচ্ছে আপনাদের ওই লাইফের টেস্টও পাইছি, আবার এই যে জেন জিদার লাইফের টেস্টও পাইছি। এটাই তো মজা, আমরা চিঠিও লিখছি আবার ফোনও পাইছি। আমি দেখছি আমার মাকে অপেক্ষা করতে পিয়ন আসছেন কিনা, হ্যাঁ বাবা চিঠি লেখেন কিনা, এটা মাসের পর মাস। এবং আমি একটু বড় হওয়ার পরে আমি ভিসিআর দেখছি, তারপরে ভিসিআর থেকে ভিসিআর টেপ রেকর্ডার একই সময়। আপনি আগে ভিসিআর দেখেন না, আগে আপনি দেখছেন ভিসিবি, তারপরে দেখছেন ভিসিআর। ভিসিবি দেখি নাই, কারণ আমার তো 91 সালে জন্ম। ও আচ্ছা আচ্ছা, বয়স কম ভিসিবি দেখি নাই। হ্যাঁ ভিসিআর দেখছি, এবং সেই ভিসিআর এর বিয়ে করতে নিষেধ করেন না, মানে আপনি ঝামেলা পাকাইছেন। হ্যাঁ হেড পরিষ্কার করা এগুলা দেখছি, টেপ রেকর্ডারের ফিতা ছিঁড়ে গেলে জোড়া লাগানো এগুলো নিজে করছি। তারপরে ভিসিডি, তারপরে ডিভিডি, তারপরে মোবাইল ফোন যখন প্রথমে আসলো। ফেসবুক আইডি খুলছি আমি 2006 সালে, কারণ শুনছিলাম ফেসবুকে অনেক মেয়ে পাওয়া যায়, খুলে টুলে আসা হতে 2012 পরে আর চালাই নাই ওই আইডি। তার মানে আপনি এই যে ভাই ফেসবুকে সব মেয়ে তখন একই রকম দেখতে ছিল, মনে আছে ওই যে অ্যাঞ্জেলা সামথিং? হ্যাঁ কমন কিছু ছবি, ইয়েস কমন কিছু ছবি। আর আমার মনে আছে আমার একটা খুব প্রিয় ফোন ছিল নোকিয়ার N95 আর ব্ল্যাকবেরির ফোন। তারপরে স্মার্টফোন আইফোন যখন আসলো এর অনেক পরে, স্মার্টফোনের জগৎ পাল্টাই দিল, মানে টাচ স্ক্রিন আইফোন অরিজিনালের পর থেকে 2007-এর পর থেকে ইন্ডাস্ট্রি বদলে গেছে। তো না মাঝখানে আরেকটা জিনিস কিন্তু আপনি স্কিপ করে গেছেন, সেটা হচ্ছে ওই যে কি বলে এটাকে, আইপড টাইপের যে, আরে কি MP3 ছিল। হ্যাঁ MP3 ও তাহলে আমরা আমাদের বয়স হিসাব করতেছি যন্ত্র দিয়ে। আমি হচ্ছে ভাই সিরিজ সময় যন্ত্র দিয়েই তো, আমি সিরিজ জেনারেশন। যন্ত্র দিয়ে বয়স হিসাব করতে হয়। আজকে তো হয় যে সিনেমা দেখছো কয় টাকা টিকেটের, কত পয়সা, তাহলে বয়স বাইর করা যায়। আচ্ছা ভাই অনেক কষ্টে লুকাইয়া, বুঝছেন, পর্ন ডিস্ক লুকাইয়া আইনা কেউ সাথে বলে দেখছি, এইটা খুব বুক কাঁপতো, বুঝছেন, শব্দ ছাড়া তাও আমার। ওটা কি ছিল ভাই? 3GP, তখন 3GP ভার্সনে মানুষ জিনিস নিয়ে গেছে, সিডি পাওয়া যেত দোকানে তখন, ইন্টারনেট। ও রাইট হ্যাঁ সিডি পাওয়া যেত এক সময়। হ্যাঁ সিডি পাওয়া যেত, সিডি কেন ক্যাসেটও পাওয়া যেত তো ভাই। ওইখানে কোনো চয়েস নাই, ওটা কভার থাকতো না, বুঝছেন, ওই দোকানদারে যে ইশারা করতে হতো, কভার দিত একটা, প্লেট দিত আরেকটা, না ইশারা করলেই হইতো। তার মানে আসাদপুর ভাই আপনি কি সেটা রসনা গুপ্তর পাঠক আসলে মনে হয় না? না পড়ছি, কিন্তু ভাই মানে হ্যাঁ মানে টুকটাক তো পড়ছি কলেজে, মানে কিন্তু ভাই আপনাদের জন্য আমরা মাই খাইতাম, কারণ মানুষের হাতে বই দেখলে মনে করতে কি রসময় গুপ্ত পড়তেছে। আপনারা পড়তেন রসময় গুপ্তের জন্য মাইটা খাইতাম আমরা, যারা 3 গোয়েন্দা পড়তাম। এই নামরা এসব বুঝতেছে না, ওদের একটু ধরতে করতে হচ্ছে। আমি শুধু আপনাদের কথাগুলো শুনে ফিল নিচ্ছি। না এনাম যা কাজটা করলো আমি তো অভিভূত হয়ে গেলাম। এনামের গার্লফ্রেন্ড আছে জিজ্ঞাসা করেছে, দেখেন আমাদের চরিত্র নষ্ট করে দিতে, আমরা এখানে বসে বসে কি জানি আলোচনা করতেছি। আগে বড় ভাইতে হোক, তারপরে সিরিয়ালে আসুক। না এনামের গার্লফ্রেন্ড ওর বয়স কত? এনামের গার্লফ্রেন্ড ওর বয়স কত? না এনামদের সময় যেটা হইছে, এটা তো বউ বলতেছে না, কেউ গার্লফ্রেন্ড বলতেছে। একটা ভালো কোশ্চেন আছে, শুনেন, সব ঝগড়া বাদ দেন। কে কয় টাকায় কেরোসিন কিনছেন? সাদা কেরোসিন কিনছেন কিনা? ও হারিকেনের সময় রাইট। হ্যাঁ আমি লেম বা কপিতে পড়ছি। হ্যাঁ হারিকেনের। এবার বলেন কে পাওয়া আমাদের সময় পোয়া বিক্রি হইতো, আমরা সময় 4 টাকা পোয়া কিনতাম। তেল পোয়াতে বিক্রি হতো, রাইট। আমরা পোয়াই কিনতাম, মানে 250 গ্রাম। 250 গ্রাম হোক আর 200 গ্রাম হোক ভাই, আমরা 1 পোয়া কেরোসিন কিনছি 4 টাকায়। কেরেস্টাল কোন কেরোসিন খাম দেখছেন বলেন? কেরেস্টাল কিনছি, কেরেস্টাল খাম কত টাকা দেখছেন? কত টাকা টিকিট বসিয়ে পোস্ট করা যেত? পোস্টাল খাম কয় টাকার খাম দেখছেন? আমরা 2 টাকার খাম দেখছি। ও তো এই নাম তো বুঝবেই না, পোস্টাল খাম কি জিনিস। 2 টাকা তো আমিও দেখছি ভাই। আপনি তো মানে এতদিন কি 2 টাকা ছিল না?
দুইটা কেন রান্না লম্বা ছিল। সময় ধরে? 10 বছর ধরে 2 টাকা। সময় ধরে ছিল। ফরিদ ওটা ভাই আর কেন আমি যেটা ছিল? দেখছি আর কেউ কিন্তু একসময় দেখে নাই কিন্তু। 4 আনা দিয়ে 4 আনা আচ্ছা টিকিট আরে দাঁড়ান দাঁড়ান বোকা ইমরান ভাই কি বললেন Yes. কয় টাকা? আমরাও পাইছি, চারানার টিকিট 4 আমরাও আনার পাইছি। টিকিট আমিও পাইছি। আর এই যে চারানা কেন এনাম ভাই আমরা না দাঁড়ান চারানা না 5 পয়সার টিকিটে তো পাইছি। কি বলেন আপনি? 5 পয়সার টিকিট আমরা পাইছি, কিন্তু সেই টিকিট নাকি পোস্টার টিকিটের কথা বলেন? টিকিট না খাম? ডাক টিকিট না টিকিট, খাম? ডাক টিকিট ডাক টিকিট তো 5 পয়সা কত জমায় জমায় পাইছি, রাখছি। এইটা ভুলে গেছে। ওই তখন ভাই সব ছিল না, আমরা বিভিন্ন দেশে ডাক টিকিট জমাইতাম, লিবিয়া 5 পয়সা উগান্ডা 5 পয়সা ছিল। না ওইটা পাওয়া যেত না। 5 পয়সার টিকিটও দেখছি ভাই। আমি 1 টাকায় 4টা চকলেট কিনতে পাইছি। ফরিদ ভাই এই যে চাপা বাস, এই যে চাপা বাস, 1 টাকায় 4টা চকলেট। না না, হ্যাঁ না 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 ভাই, পাওয়া পাইছি, যেত পাইছি। পাওয়া যেত না পাওয়া ওই যেত সময় এখন আটানা আমি পাইছি। চকলেট ছিল। চারানা কিন্তু চকলেট লজ্জা ছিল। চকলেট ছিল, আমি চকলেট পাইছি। টিকটিকি এরকম ডিম ইয়ার মধ্যে খাইছেন কি? কাগজের টিকটিকি ভিতরে। ওই যেগুলো ঘুরে ঘুরে খুলতে হয়, রাইট? হ্যাঁ, হ্যাঁ, ওটা হ্যাঁ, আমিও পাইছি। তুলা দিয়ে টিকটিকি টিম ফুদিতাম। হ্যাঁ, টিকটিকি ডিম খাইছেন? হ্যাঁ, তুলা দিয়ে ফুদিতাম। গোল গোল ছোট ছোট। না, বুনবুনি, আমাদের বুনবুনি। আজকের আড্ডাটা একদম ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে, কিন্তু খুব ভালো হচ্ছে, দর্শকের পরিমাণ বুনবুনি বুনবুনি না ওটা না, তো বলে আমি আসলে বুনবুনি, কিন্তু টিকটিকি। অনেকবারই খেয়াল করছি যে আলোচনার দিকে যাচ্ছে, আমি কখনো কিছু বলতে চাচ্ছি না, কেন জানেন? এই যে 2টা ছেলে ওই কোনায় যে বসে আছে, এরা সারাদিন এত প্রেসারে থাকে, সবসময় এসব গভীর কথা বলা দরকার নাই। আমি ঠিক আছে না? এনাম ভাইরে দেখা খুব অবাক হই। তার সাথে আমি যতদিন কথা বলছি সে সবসময় প্রাণবন্ত, মানে তার হাসি খুশির কোনো শেষ নাই। এটা একটা খুবই আমার কাছে আশ্চর্যের। মানে এনাম ভাইয়ের কথা বলতেছি। এনাম ভাই আপনার তো ইনামের আজকে সাবালক লাগতেছে, ঘটনা কি? ওরা সাবালক লাগতেছে। আর এনাম তোর ঠোঁটে কে কামড় দিছে রে হারামি? না, বড় করে দেখা পাইছিলেন বড় কেন? করে। এই বলতা আসাদ বলতা তুমি না বড় না করে। না, কেউ নাই বলতা না, ও আপনি অন্য এর কিছু। শরীরে বিশ্বাস করুন মিয়া, আপনি দেখেন ওর ঠোঁটে কামড় দিছে কেউ। আমি ওনাদের না, কিডনির খবর জানি। এই জ্বর হয়েছিল একটু, অসুস্থ আর কি। না, এটা করে জোরে, বিশ্বাস জোরে। করুন বেটা আমরা। এই ভাই SD টিটো ভাইয়ের অবস্থা কি দেখছেন? মনে হচ্ছে যে আপনি 14 ফেব্রুয়ারিতে ওই সব পোলাপানের মতন করা শুরু করছেন, যে যারা হচ্ছে রাস্তাঘাটে ঘুরবে, কাপল দেখবে রিক্সাটাকে নামিয়ে দিবে। মিয়া শুরু করছেন একটা ক্যাম্পেইন, আপনি বিয়ে বিরোধী ক্যাম্পেইন। আমার যেন ওই যে কি একজন কি যেন গেলেন ভাই, হ্যাঁ, 1 টাকায় হলুদ কাগজে মোড়ানো 4টা চকলেট। ইয়েস। এই ফরিদ ভাই এই আমি ভাই কি বলেন। মিথ্যে বলছি তখন? আপনি তো তখন বিশ্বাসই করতে চাইলেন না। ওরা তো অনেক কিছু আপনি বলছে, আসলে 2 লাইন বেশি বলেন। বলেন কিন্তু- ভাই। কিন্তু ওই যে আপনার সাথে একবার কথা হচ্ছিল, মনে আছে যে আমি যখন গ্রামের বাড়িতে যেতাম তখন ওই গরিব মানুষ তখন গরুর পিছনে ঘুরে বেড়াইতো, গরিব পায়খানা কালেক্ট করতো, যেটা দিয়ে ওরা আগুন জ্বালাইতে রাইট পারতো। রাইট রাইট রাইট। এটা কিন্তু কেউ দেখে নাই। দেখেন না, এটা দেখেন না। এটা আর একটু বয়স বেশি লাগবে, আমগোর মতো হইতে হবে। কেন ওটা যে গোবর দিয়ে যে লাকড়ি বানাইতো সেটার কথা বলতেছে? হ্যাঁ হ্যাঁ এটা আমরা ওটা দেখবো না কেন আমরা? বলেন, এটা তো কি বলেন? তখন তেল পাওয়া যেত না, তো তখন গরিব মানুষ গ্রামের বাড়িতে ওরা ওই গরুর পিছনে ঘুরে বেড়াইতো, আর গরু পায়খানা করলেই ওটা না না, এটা হচ্ছে আমরা তো দেখছি, এটা হচ্ছে ইভেন আমাদের, মানে আমি জানি না, আমার বাড়ি রাজশাহীর দিকে, তো ওইখানে আমি দেখছি যে প্রতিটা গ্রামে এটা খুব কমন জিনিস, তারা হচ্ছে গোবর দিয়ে মানে আগুন চুলা জ্বালায়। এটার অন্য ব্যাখ্যা আছে। ওটা ঘইটা বানানো এর কারণ হচ্ছে যে এটা শীতকাল মানে বর্ষাকালে খুব কাজে দিত, হ্যাঁ, মানে এটা- স্টোরেজের জন্য এটা সুবিধা হয়। ছিল। হ্যাঁ, এখানে- এটা কম্প্রেস এখানে কি- অল্প থাকলে হয়ে যেত। এখানে কি আছে যে গরিব এলাকায় সারা বছরই থাকতো এটা। মহিষের পিঠে উঠছেন কেউ? ভাই আমার বাড়ি চরে, আমার বাড়ি আসাদের বাড়ি চরে। আমি উঠছে মানুষ থেকে শুরু করে মহিষ এমন কিছু নাই যে পিঠে উঠে নেই। এই আপনি মানুষের ওইখানে আমরা না যাই, ওইটা তো আমরা গভীরে না যাই, মানুষের পিঠে কেমন উঠছে। বারে ভাই, মানুষ সাথে খালি কোলে উঠবেন, পিঠে উঠবেন না। এই যে কোলে পিঠে করে মানুষ করেছে যারা আসাদকে কষ্ট করে, তারা আজ কত দূরে। তারা আজ কত দূরে। আপনাদের না, আমার সাথে একবার কথা হচ্ছিল আসাদের ব্যাপারে, স্মৃতিচারণ বিষয়ে কথা হচ্ছিল আসাদের সাথে, না তো তখন অনেক কথা উঠলো। তো আমি চিন্তা করি যে ওদের বাড়ি যেখানে, আসাদ যেখানে ওদের বাড়ি বা যেখানে বড় হয়েছে, বা লিমনের যেখানে বাড়ি, আমি তো অবাক যে আসলে ওই জায়গা থেকে এই জিনিসগুলো কিভাবে উঠে আসলো। এবং এইটা আমাকে আশান্বিত করেছে, এটা যত বেশি প্রেসারে থাকবে তত বেশি ওটার ভেতরের জিনিসটা ব্রাস্ট হইতে থাকবে। এবং আপনি দেখবেন, এটা তো আমরা আজকে নিরাপদ জায়গায় আছি বা নিরাপদ মনে করছি, বা ধরেন আমরা আছি যারা কোনো কিছু তোয়াক্কাই করি না, সবাই এখানে ওই তোয়াক্কা না করেই এখানে এসেছি, তারপরে হয়তো বিদেশে এসেছি, কিন্তু ওই তোয়াক্কা করি না এই ভঙ্গিটা কিন্তু আসলে যারা ইসলামিক শিক্ষা যাদের মধ্যে বেশি আছে তাদের মধ্যে আসলে বেশি, তারা সেটা প্রকাশ করতে পারে না।
যেমন ইনাম এবং আসাদ ভাই আপনারা দুজনেই জানবেন, সেটা হচ্ছে মাদ্রাসার পেছনের বেঞ্চে কিন্তু এক ধরনের স্টুডেন্ট থাকে যারা মাদ্রাসার যে টুপিটা থাকে টুপিটা পর্যন্ত উঠাই দেয় এবং তাদেরকে মাদ্রাসার নাস্তিক বলে গণ্য করা হয়, এবং এটা বেশি থাকে আলিয়া মাদ্রাসায়। আমি জানি না আসাদ নূর কতখানি আলিয়া মাদ্রাসায় কত সময় ধরে পড়তে পারছে। এটা একটু বয়স্ক যারা ধরেন যখন 16-17 বয়স হয়ে যায়, যখন গায়ে পায়ে বড় হয়ে যায়, হুজুরের মুখে মুখে কথা বলতে পারে, তখন এই ঘটনাগুলো ঘটে। মাদ্রাসায় ভাই অনেক বেশি বিদ্রোহী, আমাদের থেকে অনেক বেশি, এবং এটা আমি জানি না যে আসলে হাফেজ ইনাম এবং ইয়া কতখানি এই বিষয়ে আমাদেরকে বলবেন। ভাই আপনি দেখবেন যে একটা হচ্ছে সময় আসে আর কি, প্রতিটা মানুষই আমার মনে হয় কম বেশি প্ল্যান করে কেউ বের হয় না, কিন্তু কম বেশি প্রতিটা মানুষই দেখবেন কি এমন একটা সময় বের হয়েছে যখন ও বুঝতে পারছে যে এখন ওকে আসলে বলতে হবে, এটা নিতে পারবে না, ও এটা হচ্ছে বলে ফেলবে। ও বাংলাদেশ থেকে আমরা বলি নাই, আমরা প্রত্যেকে বাংলাদেশ থেকে বলছি, এবং তারপর একসময় মাথায় যখন আমরা বাইরে আসছি তখনও বলতেছি, বাট সেটা তো পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশে গেলে তো ওইটা বন্ধ করে রাখতে পারবো না। এটা যেমন যে সুইচ চাপ দিলেন অন হয়ে গেল, সুইচ অফ করে দিলেন বন্ধ হয়ে গেল, এটা তেমন হবে না। তবে ইমন ভাই আমি একটা কথা আমাকে বলতে হবে, সেটি হচ্ছে গিয়ে ধরেন যখন আমরা বাংলাদেশে প্রথম অনলাইনে অ্যাক্টিভিজম শুরু করি, সে লেখালেখি বলেন কিংবা ভিডিওগ্রাফি বলেন, আমরা কিন্তু খুব অপরিণত ছিলাম, এবং আমাদের নানা কথা কাজে আমাদের অপরিণত যে বয়সের প্রভাব বলেন বা ধরেন আমাদের জানাশোনার প্রভাব বলেন, সেটা কিন্তু প্রত্যেকের অ্যাক্টিভিজমই ছিল, আমার অ্যাক্টিভিজম ছিল, আসাদের, সবার ছিল, কিন্তু সেটা কিন্তু আমরা দ্রুত ওই সময়টার সাথে অ্যাডাপ্ট করতে পারছি, এবং আমরা কিন্তু এখন আমার অপরিপক্কতা আছে না, আমি সেটা মনে করি না, কারণ আপনি একটা আপনার অ্যাক্টিভিজমটা অন্য জায়গায়, আমি সেটা কোনোভাবেই মনে করি না। এবং আমাদের যে এই পরিপক্কতাটা আমাকে অনেক মুগ্ধ করেছে, এবং আমি তো মনে করি আমার প্রচন্ড হিংসে হয় হচ্ছে গিয়ে এবং ইয়াকে এনাম আর হচ্ছে গিয়ে ইমরান, এদের দুজনকে কিন্তু আমার প্রচন্ড হিংসে হয়, কারণ আমরা যেটা না পাইছি, আমরা যার জন্য হাহুতাশ করছি, হাতরাইছি, ওরা কিন্তু আইসাই এই দুইটা শয়তান কিন্তু এই সকল ফ্যাসিলিটি পাইছে, এবং ওরা যা করছে। আমার না হইলো 20টা ইউটিউব চ্যানেল আর অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট কতগুলো নষ্ট হয়েছে সেটা আমি জানি না। মনে আছে। হ্যাঁ, এবং আসাদ নূর ভাই আপনার কাছে আমার যেটা হচ্ছে কি একটা বিষয়, আমি আপনাকে এই বিষয়ে ফোনও দিতে চাইছিলাম, কিন্তু আপনাকে ফোন দেওয়া হয় না। এটার সবচেয়ে বড় কারণ আমি আপনার টাইম সম্পর্কে কিচ্ছু জানি না, এইটা সবচেয়ে বড় প্রবলেম। এমন কানাডিয়ান সেন্ট্রাল টাইম। হ্যাঁ, দাঁড়ান, ফাও কথা কইেন না, আপনাদের একটা দুইটা টাইম জোন না, 4টা টাইম জোন আপনাদের। আপনিও বড় কথা কইেন না। আচ্ছা আসাদ ভাই, যে বিষয়টা নিয়ে আমি আসলে মূলত আপনার সাথে কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে এই বিষয়টাকে নিয়ে যদি আপনি আমরা যারা অ্যাক্টিভিজম করি তারা যদি আরেকটু ইলাবোরেট করে কথা বলি, এই যে আমাদের প্রত্যেকেরই এখানে যারা যারা আছে, বিশেষ করে ইমনের ব্যাপার তো আমি স্পষ্টত জানি, ইমনের মেসেজ করতেছি, ইমন মেসেজে রিপ্লাই দিচ্ছি, কিন্তু ওই প্রোফাইলে যাই দেখি যে ফাঁকা, কিচ্ছু নাই। এবং আমার যে কতবার প্রোফাইল গেছে সবাই এখানে জানেন, কিন্তু আপনি কোনো না কোনো ভাবে একটা সংযোগ স্থাপন করতে পারছেন, এটা অনেয়ারই বলছি, কোনো আপত্তি নেই। আপনি একটু আমাদের ব্যাপারে একটু আলাদা করে দরকার হলে একটা সেল গঠন করেন। সেখানে যদি এরকম হয় আসাদ ভাই যে আমাদের প্রত্যেক মাসে কিছু টাকা পে করতে হচ্ছে, আমার মনে হয় আমরা সেই টাকাটাও পে করতে পারবো না। আমি এখানে বুঝছি ভাই আপনার বক্তব্য, না ওখানে টাকার ব্যাপার নেই, ওটা হচ্ছে যে আমি তো ধরেন শুধু নিজের উদ্ধার করি নাই, বাঙ্গু যে সো কল্ড হ্যাকার, ওদের বংশ নির্বংশ করে দিছি, এবং এটা প্রায় বলি, এমন বাংলাদেশ না পুরো পৃথিবীতে এমন কোনো মাইকালাল নাই আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক টেসবুক নষ্ট করবে। আচ্ছা, এইবার হচ্ছে ফ্রেন্ডসদের ক্ষেত্রে আমি অনেকের রিকোয়েস্ট করে, অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না, বাট কারো প্রবলেম হলে আপনি আমার রিচ আউট করেন, আমি সলভ করে। যেমন আমি আমার এনিমিরও অনেক সময় ঠিক করে দিছি, মানে এই চিনবেন লালবদর, ওইটা আর না বলি, এটা রাহান জুয়েল ভাই জানেন, পরে আবার গালি খাইবেন কিন্তু আপনি। আচ্ছা, আরেকটা চিপু যোগ করতে হবে। সাইফুল ভাই যে কথাটা বলছে যে আসাদ নূর ভাইয়ের টাইম জোন সম্পর্কে জানে না, এটা একদম কিন্তু সত্য কথা। সে আসাদ নূরকে ফোন করতে পারে না, আমার কাছে ফোন দেয়, আমি আবার কাছাকাছি আছি। আমি কিন্তু একদিন আসাদ নূরের নাম না টিটো ভাই, ওরকম কোনো ইয়ে দেখলে আপনি নিশ্চিন্ত থাকেন, ওটা হবে না। মানে আমি আপনাকে একটু এখনই দেখাইনি, রিপোর্ট করে যেটা নষ্ট করে ওইটা আনা যায়, 3-4 দিন সময় লাগে। আর আচ্ছা একটু ভাই আপনি আমার এই সমস্যাটা লাইভই সমাধান করে দেন। আমি কি ভ্যাঙ্কুভার সিলেক্ট করব না নিউ ইয়র্ক সিলেক্ট করব? নিউ ইয়র্ক সিলেক্ট করেন। ওকে আই গট ইট। আর কিছু বলা লাগবে না, আপনার নিউ ইয়র্ক পাইছি না। আচ্ছা আসাদ ভাই যেটা বলতেছেন ওটা তো হচ্ছে আপনার ওই যে মানে কাউন্টার নোটিফিকেশন পাঠালে তো আপনার ঠিকানা প্রকাশিত হয়ে যায়। না আমার ব্যক্তিগতভাবে কিছু মানে আমার আপনার কথা বলতেছেন না, মানে জেনারেল ইন জেনারেল আমি যেটা করি গত 2 বছরে আমার
কোনো কিছু কোনো ফেক কোনো কিছু কোনো মানে ওইটা কোনো শিল্ড বসে যে শুধু ফেসবুক না, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারে। তো ওইটা অফ ইয়াতে বলবো না। আর হচ্ছে যে ধরেন আপনার এটা নষ্ট হলো, তো আমাকে শুধু আইডির লিঙ্কটা দিলেই হবে, আর কিছু লাগবে না। আর কি দেখাইছে স্ক্রিনশটটা দিলেই হবে। আমি হচ্ছে আমরা যখন করতেছিল ইউটিউব স্ট্রাইক দিচ্ছিল, তখন আমি করছি কি যে একদম নরমাল পদ্ধতিতে, যেটা আমি ফেসবুকে করতে পারতাম। কিন্তু ধরেন যে ফেসবুকে ওরা কি করে, ডিএমসিএ অ্যাটাক মারে। ডিএমসি অ্যাটাক মারার সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আমি কাউন্টার মারবো, ওকে আর আমেরিকাতে জাজ দিয়ে পাঠাবে নাকি, মানে উকিল পাঠাবে নাকি? কোনো পাঠাবে না। প্রবলেম হচ্ছে যে তাতে করে তো আপনার ফোন নাম্বার, ঠিকানা সবকিছু পেয়ে যায়। আপনি তো পেনাল্টি আর পারজুরিতে দাঁড়ান, সেটা কিন্তু যে অ্যাকিউজড, যার বিরুদ্ধে আপনি আপিলটা করছেন, সে কিন্তু জানছে না। এটা না, তারে পাঠাই দেয়। না, দুজনেই জানে। ঘটনা হচ্ছে যে ভাই আপনি প্রবলেমটা দেখেন। জিনিস ইউটিউব হচ্ছে আমেরিকার, আমি আছি আমেরিকাতে। আমি যখন পাঠাচ্ছি, আমাকে মিথ্যা বললে, আমি যদি মিথ্যা বলি, আমি আন্ডার ওথ, আমি পেনাল্টি আর পারজুরিতে সাইন করে পাঠাচ্ছি, তো আমাকে আসলটা পাঠাতে হবে। তো আমি আমার ঠিকানা পাঠাই, আমি ইউটিউব বাঁচার ইউটিউব স্ট্রাইক খাই, কিন্তু আমার হচ্ছে অ্যাপার্টমেন্ট নাম্বার নাই, কিন্তু আমার কমপ্লেক্স নাম্বার জানে ওরা। কারণ এটা স্যার উপায় ছিল না, আবার স্ট্রাইক দিচ্ছিল, আমি কাউন্টার নোটিফিকেশন করতে পারবে না, কিন্তু আমার তো ঠিকানা জানে। অ্যাড্রেস দিয়ে কিছুই করতে পারবে না, কারণ আমার অ্যাড্রেসও অনেক মুমিনরা জানে, কিন্তু ওইটা কিছু করা যায় যে করতে পারবে না। কিছু করতে পারবে না, ঠিক আছে, কিন্তু এটা একটা হ্যাসল আর কি, যে আপনাকে অ্যাড্রেস দিয়ে ফাইট করতে হবে। বেটার আমরা লাইভ শেষ করার পরে অফলাইনে থাকবো। অফলাইনে এই বিষয়ে আসাদ নূর আপনার সাথেও ডিটেইল কথা আছে, কারণ আমাদের অনেকে এটা মনে করে যে আসলে এই সমস্ত বিপদ থেকে আসাদ নূর আমাদেরকে রক্ষা করতে পারবে। এমনকি আমাকে অনেক ইনবক্সও করছে যে আমার আইডিটা এই ব্যাপার হয়েছে, এটা একটু আসাদ নূরকে আপনি একটু লিংক করে দেন। কারণ আমরা তো আপনার যে আইডি হ্যাক হয়েছে, তারপরে আমাদের অ্যাক্টিভিটি যে আমরা সবাই, আমাকে আপনি শিওর যে যখনই আপনার আইডি হ্যাক হয়, আপনার সাথে আপনার কাছে 100 ফোন চলে যায়, কি হয়েছে সেই ফোনগুলো কিন্তু আমাদের কাছেও আসে। তো এইটা নিয়ে যদি আমি মনে করি আসাদ ভাই, ওই টিটো ভাই, ওই বোচোরা এতটাই মূর্খ, একদম যেমন নবী তেমন বান্দা। ওরা ওই হ্যাকটা করেই আমার উপকারটা করছে। এখন ওই যে আমি অনবদ্য, ওই হ্যাক না করলে ভাই আমি চাইলে কয়েক মিলিয়ন ডলার জরিমানা নিতে পারতাম। হ্যাঁ, আপনি মামলা করা উচিত ছিল তো। না, ফেসবুক একটা ফেভার করছে, যেটার কারণে আমি ওদের উপর প্লিজড। আমার তিনটা জিনিস, একটা প্রোফাইল, 2টা পেজ ওরা ফ্রি অফ কস্ট ভেরিফাই করে দিছে। আমি ওটার জন্য অ্যাপ্লাই করিনি। এনাম ভাই কিছু একটা বলতেছিলেন যে কোন একটা ফেরত আসে না, কি ফেরত আসে না এনাম ভাই? ওই যে আমার ফেসবুক আইডিতে যাওয়ার পর আর কোনো ফেরত আসে না। অনেকে আমার ফেসবুক আইডি খোঁজে, কিন্তু ওর নামে তো এখন কোনো আইডি নাই, ওটা এখনো পাইনি। বলেন কি? তুমি এটা জানাইছো আসাদ নূরকে? হ্যাঁ, দিছিলাম তো ভাইকে। তো তাহলে না, আমি সরি, আমি প্যাচ লাগাই দিয়েছি। আপনার তেল অনেক মারতে হয়, অল্প তেলে হয় না ভাই, না তেল না, হইছে কি টিটো ভাই আবার লম্বা দিচ্ছেন কেন? ইমরান ভাই তো এটা ভাই আপনার হাতে কাছে কেন? এটা আপনার হাতে কাছে কেন? এটা বুঝলাম তো, ঘটনা তো বুঝলাম না। বয়স হইছে না বাবা। ইমরান ভাইয়ের আইডি তো কয়দিন পরে খায়, আর হচ্ছে যে পেজ দুটোই খায়। তো আমি সামহাও ওইটা থেকে এনাম ভাই আপনার ওটা আমি মাথা থেকে উড়ে গেছে, ওটাও নিয়ে গেছে। ওই যে ও তো বেশি পোস্ট করে, ওনার সময়ও পায় না, কিন্তু ওর উপরে অ্যাটাক হচ্ছে। এখন আমার একটু লিংক দিয়ে দিন। একটা ফেক আইডি ইউজ করছে। আর মানে ব্যাপার হচ্ছে আসাদ ভাইয়ের কাছে গেলে সমাধান পাওয়া যায়। ব্যাপার হচ্ছে আসাদ ভাই তো ব্যস্ত মানুষ। আমার কাছে মনে হয় আমাদের মধ্যে অনেক মুক্তমনা আছে, এরা খুব ট্যালেন্টেড। এরা, আমি বলছি না যে হ্যাকিং শেখাটা এটা ক্ষতিকর, এটা আসলে ক্ষতিকর মানুষের, যে যার মতো কথা বলুক, হ্যাঁ ধার্মিকরা কথা বলুক, আমরা কিন্তু কখনো বাধা দেই না। না বাবা, কিন্তু অন্তত এটা তুমি এথিক্যাল হ্যাকিং তো ঠেকাতে পারবেন না। আমি আপনাকে বলি, আমি তো যেটা কিছু আছে যেগুলো আপনি যারা আমাদের কাজে বাধা দিচ্ছে, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করছে, আমাদের আইডিগুলো নষ্ট করছে, আমি বলে দেই নষ্ট করছে। এরা কিন্তু ঘোষণা দিয়ে আলহামদুলিল্লাহ ইমরান বিন বশিরের এত হাজার ফলোয়ারের এটা খেয়ে দিয়েছি। ইমরান বিন বশির ভাই ঠিক করেছেন, মাশাআল্লাহ। আমরা যেমন ওদের কোপের কাউন্টারে কোপ দেব না, ঠিক তেমনি ওরা আমাদের আইডি নষ্ট করলে ওদের পেছনে সময় দিয়ে লাভ নাই। তবে একটা আশার কথা বলি, কিছুদিন পরে এগুলার কোনো কিছুই কাজ করবে না। এখন হয়তো 7-8 দিন সময় লাগে ফিরে আনতে, তো সেখানে তো আপনারও শ্রম নাই, আমারও শ্রম নাই, 4-5 দিন থাকলো না আইডি। না আমরা কিন্তু যেমন আসাদুল ভাই যদি উদাহরণ দেই, আসাদুল ভাই বা আমি বা যারা সাফার করছি, আমরা কিন্তু প্রত্যেকটা নারী নক্ষত্র জানি যে কত ভাবে একটা আইডি খাওয়া যায়। আপনার কি মনে হয় না যে আমি চাইলে আমাদের আইডি উড়াই দিতে পারবো, কিছু হয়তো বা ফেরত দিতে আসবে, কিন্তু আমি তো এই কাজ করবো না, এটা তো আমাদের পথ না যে আমরা হচ্ছে কাউন্টার অ্যাটাক করব। কাজ সময় নাই, আসলে সময় নাই আমাদের, মানুষের পেছনে পড়ে থাকবো না, একদমই নাই। একটা কথা বলি, এটা আসাদ ভাই আপনার জানা দরকার। ফরিদ ভাই আসছেন, খুব ভালো হইছে। আমাদের ফরিদ ভাই ঘুমাই গেছেন, দেখছেন? না এই ফরিদ ভাই যদি ঘুমায় থাকেন তাইলে হচ্ছে গিয়ে তার বাঁ হাত নড়বে। দেখি তো, ফরিদ ভাই ঘুমাইলে তার বাঁ হাত নড়বে। ফরিদ ভাই ঘুমায় নাই, ফরিদ ভাই ঘুমায়। আচ্ছা আসাদ ভাই, আপনি একটা জিনিস হচ্ছে গিয়ে মনে হয় জানেন যে ফরিদ ভাইয়ের আইডির সূত্র ধরে আমার অডিও বুকের চ্যানেলটা চলে গেছে, এটা মনে হয় আপনি অলরেডি জানি। ফরিদ ভাই আমি ওইটাই বলছিলাম যে ফরিদ ভাই আপনি আসেন আমার চ্যানেল, দেখি কে আছে ডিলিট করবে।
না ওইটাই এখন ফরিদ ভাই শোনেন, আমি যেটা হচ্ছে গিয়ে ডিএমসিএ যেটা আমি এখানে একটু দেখাই আপনাদেরকে, এটা আমার পাবলিকরে দেখাইলেও আমার খুব একটা অসুবিধা, আদৌ কোনো অসুবিধা তারা করতে পারবে না, এটা একটু আমি দেখাই। সেটা হচ্ছে আপনারা অ্যাটলিস্ট যেই জিনিসটা করে নিতে পারেন সেটি হচ্ছে গিয়ে এই যে ডিএমসিএ প্রোটেকশন, এই ডিএমসিএ প্রোটেকশনের অনেক সুবিধা আছে। এবার এই জিনিসটা আমরা অনেকে বুঝি না। এবার ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে ওইটা আমি ফরিদ ভাইকে আমি পাঠাইছিলাম, ওই আপনি যে ওয়েবসাইটের কথা বলতেছিলেন, হ্যাঁ 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 ওইটা একটা ভালো জিনিস, আপনি দেখাইতে পারেন। যে এই যে একটু স্ক্রিনটা কি দেখাচ্ছে, এর নাম একটু দেখাবা? হ্যাঁ আমি দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ এই যে ডিএমসিএ প্রোটেকশনটা, এই দেখেন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ডিএমসিএ এই যে দেখেন অ্যাক্টিভ লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই জিনিসটা না আমি ফরিদ ভাইকে যে বলতেছি, আমি ফরিদ ভাই আমাকে যে কোনো ফরিদ ভাইয়ের কিন্তু যতগুলো ইমেইল আইডি আছে বা ইউটিউব চ্যানেল এত আগে যেটা ছিল সবকিছুর কিন্তু আইডি পাসওয়ার্ড আমার কাছে ছিল, কিন্তু এইটা আমি নিতে চাচ্ছি না, কারণ আগে এইটা নিয়ে ঝামেলায় পড়তে হয়েছে, নাইলে কিন্তু আমি তাকে এই প্রোটেকশনটা করে দিতে পারি। কিন্তু এইটা আমি বলবো যে এই মুহূর্তে ফরিদ ভাইয়ের কাছাকাছি আছে, সে যদি অন্তত প্রাইমে এই জিনিসটা যদি করে দিতে পারেন তাহলে ফরিদ ভাই একটা উপকার পাবে। কিভাবে আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখেন একটা সার্টিফিকেট এখানে শো করে, সরি এই যে একটা সার্টিফিকেট শো করছে, আমি কি সার্টিফিকেটটাকে দেখাচ্ছে? আচ্ছা না দেখাচ্ছে না, দাঁড়ান এটা কিভাবে দেখানো যাবে। আচ্ছা আমি যাচ্ছি, একটা মিনিট। মানে সহজ কথা, এখানে সামান্য কিছু অর্থ পে করতে হয়। না 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 ভাই 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 দাঁড়ান, অর্থ পে করতে হবে আপনাকে তখন যখন আপনি 10টার অধিক, এই যে দেখছেন এই যে এখন কি সার্টিফিকেট দেখা যাচ্ছে ভাই, এই সার্টিফিকেটটা কিন্তু অনেক জরুরি। এই সার্টিফিকেটটা থাকলে প্রাইমারিলি আপনি কিন্তু এত বড় একটা অ্যাটাক তাকে করতে পারবেন। এখানে কিন্তু স্পষ্টত লেখা আছে যে এই সার্টিফিকেশনের মানে এই না যে তোমার চ্যানেলটাকে আমরা প্রোটেকশন দিচ্ছি, কিন্তু এই সার্টিফিকেশনের মানে এই যে তুমি কবে ভিডিওটা আপলোড করছো। যে ফরিদ ভাই যে জায়গাটায় বাসটা খাইছে সেটা হচ্ছে ফরিদ ভাইয়ের ভিডিও ওরা আগে আপলোড করে তারপরে ওরা এই দাবি করতেছে যে এই ভিডিওটার ওনার আমি, এবং ব্যাকডেট করবে অথবা ব্যাকডেট না করে করতে পারে। না ব্যাকডেট না করলেও এই সমস্যাটা করা যায়, কারণ আপনার চেহারা আছে মনে, কিন্তু এই না যে ওটার মালিক আপনি। ধরেন যে ব্র্যাড পিটের চেহারা আছে মনে, কি ব্র্যাড পিটের কপিরাইট নাকি এরকম। আমাকে কি চিঠি দিছে, আচ্ছা একটু খেয়াল করে শুনেন। তারা আমাকে বক্তব্য দিছে এইটা যে এই ভিডিওটা তুমিও লাইভ করতে পারো, তুমি তোমার প্রোফাইল থেকে নিজে লাইভ করছো, কিন্তু যেই ক্লেম করছে সে যদি এরকম ক্লেম করে যে এই লাইভটি করার জন্য তাকে আমরা পে করেছি, তাইলে তুমি কোথায় যাবা? এটা কিন্তু খুবই ভ্যালিড একটা কথা, বুঝতে পারছেন? এই নানা রকমের ফাঁক ফোকর টেকনিক আছে, এই টেকনিক গুলোকে আমাদের ওভারকাম করতে হবে। এটা হচ্ছে আমাদের মানে সবার আগের বিষয়। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে আসাদ নূর যে জায়গাটায় আছে, এই টেকনিক্যাল জায়গাটার সক্ষমতার যে জায়গাটায় আছে, তার সাথে যদি আমাদের আরো ভাই ব্রাদার যুক্ত হয় তাহলে আমার মনে হয় যে আমাদের এই ফালতু ঝামেলা আর করতে হবে না। এবং আসাদ নূর ভাইকে আমি হচ্ছে গিয়ে শেখ ফরিদ ভাইকে অনুরোধ করব যে আপনার যে 2টা চ্যানেল গেছে গা, এই 2টা চ্যানেল, এবং আসাদ নূর ভাই আপনি একটা জিনিস জানিয়ে রাখেন যে আমার যে অডিও বুকের চ্যানেল সেটা তো নিশ্চয়ই এখানে প্রত্যেকে যারা অফলাইনে আছেন অনলাইনে এই মুহূর্তে দেখছেন সবাই জানেন আমার চ্যানেলটা অডিও আর্ট চ্যানেল, যেখানে আরো আলী মাতুব্বরের সকল রচনা সমগ্র ছিল। এই চ্যানেলটা তারা ফেরত দিবে তখন যখন শেখ ফরিদের চ্যানেল থেকে এই যে মিথ্যে কপিরাইট ক্লেম যখন তুলে নেওয়া হবে তখনই। তার মানে বোঝেন আসাদ ভাই আমি কত বড় মারা খাওয়া নিয়ে বসে আছি। এটা নিয়ে যে আমি আপনার সাথে বিস্তারিত কথা বলবো সেটারও আমি শুধুমাত্র এই টাইম জোনের প্রবলেমের কারণে এই ঘটনাটা ঘটাইতে পারি নাই। এখন আপনি একটু বলেন, বা এটা আমরা অফলাইনেও বলতে পারি, এই লাইভ শেষ আমি অফলাইনে বলবো, এই জায়গা থেকে আমরা কিভাবে রিলিজ পেতে পারি, এবং আমার ইমেল আইডি পাসওয়ার্ড অন্তত আসাদ নূরকে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো না ওগুলো কিছু লাগবে না, ওগুলো কিছু লাগবে না। ডিএমসির ইতিহাস জানেন যে ডিএমসি কেন হচ্ছে কাজ করে ভাবে? কারণ ডিএমসি এটা বানানো হয়েছে যাতে আমরা বেঁচে থাকতে পারি, মামলা খায় না যায়। ধরেন যে আপনি মজায় খুশিতে খেলায় ঘুরতে টাইটানিকের একটা সিন আপলোড করে দিচ্ছেন, তো অরিজিনালি যেটা হওয়ার কথা ছিল টাইটানিক যারা বানাইছে মনে করেন জেমস ক্যামেরনের দল এসে আপনারে 10 মিলিয়নের একটা সু করে দিল। এই জন্য যেটা হয় যে কেউ যদি ডিএমসি ক্লেম করে, কপিরাইট ক্লেম করে, তাহলে ইনস্ট্যান্টলি আপনাকে ভিডিওটা গায়েব করে দেওয়া হবে এবং প্রুফ অফ বার্ডেন অফ প্রুফ হচ্ছে আপনারা প্রমাণ করতে হবে যে না তোমরা সরাই দিছো কিন্তু এটা আমার। কারণ কি, যাতে করে ছোট মানুষদেরকে $10 মিলিয়ন জরিমানা না দেওয়া যায়। এই জায়গাতে লুপহোলটাকে হ্যাকাররা ইউজ করে। এই কারণে কপিরাইটের সাথে আপনার চেহারা দেখা, আপনি লাইভ করছেন কিনা কোনো সম্পর্ক নাই। কিন্তু এই জন্য আপনাদের সুবিধা আছে, ডিএমসি থেকে বাঁচাটাও অনেকটা সহজ যদি আপনি জানেন যে আইনগুলো কিভাবে কাজ করতেছে। প্রবলেম আরো আছে, ডিএমসি কিন্তু একমাত্র উপায় না আপনার আইডি খাওয়ার উড়াই দেওয়া। গভর্নমেন্টের কাছ থেকে যেটা আছে আসাদ নূর ভাইকে ট্রাই করতো, ইন্ডিয়ান গ্রিভেন্স অনেক ধরনের উপায় আছে আর কি, ওইগুলো হচ্ছে একটু জটিল, যেগুলো ঠেকানো। ওরা মূলত ছ্যাঁচড়া মানুষের বোকা বানায়, ধর্ম ব্যবসায়ীগুলো যেরকম মানুষের এই যে সাধারণ মুসলমানদের বোকা বানায়, এই হ্যাকারগুলো হ্যাকার টেকার কিছুই না, এরা হচ্ছে স্প্যামার, ছ্যাঁচড়া। ওরা এরকম বোকা বানায় বিভিন্ন এইগুলোরে। তো ওটা এদের দৌড় খুব সামান্য, আমার মনে হয় যে
না কিছুদিন পর ভাই দেখবেন পলিসি চেঞ্জ হবে, আস্তে আস্তে চেঞ্জ হবে। ফেসবুক, ইউটিউব এগুলো নিজেরাই এইসব ডিএমসি আইন গুলোও চেঞ্জ হবে, কারণ সবাই জানে এখানে প্রবলেম হইতেছে। তো একটু ধৈর্য ধরেন, আমাদের 2-4 বছরের মধ্যে আইনই থাকবে না। না কিন্তু আপনাকে আমরা আমার খাবে কেন কথা হচ্ছে কি, বেশি যেটা আমি আসাদনুর ভাইকে ব্যক্তিগতভাবে অনুরোধ করব সেটি হচ্ছে দয়া করে আপনি কোনোভাবে অন্তত ফরিদ ভাইয়ের চ্যানেলটা এই কারণে আপনার রেস্কিউ করে দেওয়া উচিত, কারণ হচ্ছে না হলে অডিও বুক ভাই, আসাদ ভাই সহ সকলকে বলছি, আপনারা বিশ্বাস করতে পারবেন না, শুধুমাত্র শয়তানের জবানবন্দি পড়ে অসংখ্য লোক নিচে মন্তব্য করেছে যে শুধু শয়তানের জবানবন্দি পড়ার পরে আমি আর মনে করি না আমার নামাজ পড়তে যাওয়া উচিত। ভাই আমাদের কাউকে নাস্তিক বানানোর উদ্দেশ্য নয়, সেটা শুরুতেই বলেছি, এবং এই মুহূর্তে এই প্ল্যাটফর্মে যারা আছেন কারোরই এই ধরনের উদ্দেশ্য নাই, কিন্তু অ্যাটলিস্ট শয়তানের জবানবন্দি বাদ দেন আপনি। ইউভাল নোয়া হারারির সেপিয়েন্স যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারে, সে যত বড় মোল্লাই হোক সে কাউকে কোপ দিতে যাইতে পারবে না, পারবে না, পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ ইট। আসাদ ভাই শুনেন নাই? আমি হ্যাঁ কিন্তু আপনার কি মনে হয়েছে যে কোনো মাদ্রাসার ছেলে যদি এই বইটা শুনেছে কোপ দিতে যাইতে পারবে না? আমরা মনে হয় ওইটা অফলাইনে করবো না, আমরা লাইভটা শেষ করে দিই। তো কি বলেন ইমরান বিন বশির এবং এনাম ভাই, আপনারা ওই দিক থেকে যদি একটু শেষ করে দেন। হ্যাঁ ভাই, অনেক রাত হয়ে গেছে, শেষ করে দিলেই ভালো হয়। এত কষ্ট দিয়ে লাভ নাই মানুষকে, যারা অনেকক্ষণ দেখছে, এখনো দেখছে মানুষ। আমি সুন্দর লাগতেছে, সবাই আমার ইনবক্সে জানাইছে, আমার গার্লফ্রেন্ডও জানাইছে। আপনারা একটু ফরিদ ভাইরে ভালো করে দেখেন যে উনি ঘুম থেকে কেমনে উঠে দেখবেন। এই যে ভাই অনেকে তো অনেকভাবে ফরিদ ভাইরে দেখছেন, কিন্তু আমাদের মাঝে আরেকজন যুক্ত হওয়ার কথা ছিল। ফরিদ ভাই আসছে মহফিলে, বুঝছেন তো, এই মাহফিলের মধ্যে যেরকম ঘুমায় যায়, কিন্তু আসাদ ভাই সমস্যা অন্য একটা জায়গা হয়ে গেছে। আসাদ ভাই সমস্যা অন্য একটা জায়গা হয়ে গেছে। আমার গার্লফ্রেন্ড মেসেজ করছে যে ইমরানরে অনেক সুইট লাগতেছে, এটার কি হবে? এই আরেকটা ইমরান ভাই পার্মানেন্ট ব্যান দেয়া দেন টিটো ভাইকে, ঘরের শত্রু। আরেকটা মিথ্যা কথা, এই লোক এমনই বলে। এটা তো হায়াল্লা খালেদ অবস্থা। আচ্ছা হায়াল্লা খালেদ, এই যে দেখেন আমার এখনো $500 জমা আছে, তুলতে পারতাছি না। হ্যাঁ আপনার তো $500 জমা আছে এই অ্যাকাউন্টে, আগের অ্যাকাউন্টে আপনার $1000 উপরে জমা আছে, আমার কাছে আছে ওই 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 যেটা আসাদ ভাই যে অ্যাকাউন্টে চলে গেছে, দুইটা অ্যাকাউন্ট মিলে তার $1200 উপরে জমা আছে ভাই। এটা জানি আমাদের কিছু পরিকল্পনা আছে, যেটা যে আসাদ ভাই তো এমনিতে অফলাইনে কথা বলবে, এটা ছাড়া আমার কিছু আলাদা পরিকল্পনা ছিল যে লয়ার হায়ার করে এগুলো নিয়ে হচ্ছে কাজ করার কিছু, কিন্তু না এটা সম্ভব না। কারণ হচ্ছে কি ডিএমসি তে অ্যাপ্লাই করছি, তারা প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য $380, সরি প্রত্যেকটা ডলারের জন্য $380 হাজার চাইতে পাঁচ না বেশি। আচ্ছা আসাদ ভাই যেটা বলতেছিলেন সেটা আপনি এক ধরনের আইন চিন্তা করতেছেন, কিন্তু অন্যান্য লুপ আছে আর কি। আচ্ছা হ্যাঁ ওটা বাদ দিলাম, সরি অনেক রাত হয়ে যাচ্ছে, আমরা এসব আলোচনা পরে করব। এখনই করব, কিন্তু অফলাইনে করব আর কি, নো প্রবলেম উইথ দিস। আচ্ছা আজকে আমাদের মাঝে যুক্ত হবার কথা ছিল ওই নাফিস সিদ্দিক শাতিল ভাই, অনেকেই চিনেন, খুব ভালো কাজ করছেন। সাদিক না? ওকে নাফিস সাদিক শাতিল তো খুব ভালো মানুষ। ওনার ওয়াইফে প্রবলেম ছিল, নইলে যুক্ত হতেন, যদিও খুব লাজুক মানুষ, মানে কাজ করে যাচ্ছেন ভালো, লাইভে খুব একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন না উনি, তারপরে আসতেন। আসলে লাজুক, এইজন্য এত বছর বয়স হয় না বাচ্চাটা চইতেছেন, আসলে লাজুক একদম। তার মানে কি আপনি মনে করছেন মানে কি লজ্জা থাকলে ফুলে ফুলে টোকা হয় না? বাংলা সিনেমা দেখতেছে, এই শাবনাজ নাইমের বাংলা সিনেমা ফুলে ফুলে টোকা। বাংলা সিনেমায় তো সুমা দিলেই বাচ্চা হয়ে যায়। এনাম শেষ করো। তো আজকে কি আর মনে হয় কথা না বাড়াই, শেখ ফরিদ সাহেব কি মনে করেন যে চুমা দিলে বাচ্চা হয় না? বাংলাদেশে এত জনসংখ্যা এলো কোত্থেকে? আল্লাহ দিছে, আল্লাহর মাল আল্লাহ দিছে ভাই, আল্লাহর মাল আল্লাহ দিছে, আল্লাহর মাল আল্লাহ দিছে। বাচ্চা সব আল্লাহ দেয়, আর খাবার দাবার দেওয়া লাগবে নরেন্দ্র মোদী। এটা হলো ভারতের মুসলমান ফিলোসফি। কয়টা কার মাল? বাচ্চা আল্লাহর মাল, খাবার দাবার নরেন্দ্র মোদী দিব, চাকরি বাকরি খাবার দাবার নরেন্দ্র মোদী ঘর দিব, আর বাচ্চা পয়দা করবো বাংলাদেশের আর ভারতের পাকিস্তানের রোহিঙ্গারা। বাংলাদেশের জনসংখ্যা দেখে বিদেশিরা মনে করে যে এখানে মনে হয় বায়ু পরাগায়নের মাধ্যমে জন্ম হয়। একদম মানে ওই যে মা আমারে কইতো, মা আমি কেমন হইছি, ওই যে তোর একটা কাউয়ে ফেলাই দিয়ে গেছে, আমি ছাদে পাতিল পাইতে থইছিলাম, ওই পাতিলে তুই পড়ছস। এবার এই আসাদ ভাইকে একটু বড় করো ইমরান। আমারই বড় করলাম, আমি নবীর রোল প্লে করি, আল্লাহ সবচেয়ে বড়।
এই আসাদ, আপনার কিন্তু দাড়ি পাকতেছে দুই একটা, এই যে এখানে দেখা যাচ্ছে। না অসুবিধা নেই, দাড়ি পাকলে ভালো। আরে ওইটা সম দিয়ে তুইটা ফেলবেন। না যৌবনের সাথে পুরুষের যৌবন 40-এ শুরু হয় এবং 40-এর আগে মনে হয় বিয়ে শাদী করে ফেলবো, সুতরাং রিস্ক। আমার তো অনেক পেকে গেছে, আমার তো অর্ধেক চুল পাকা। আরে দাড়ি পাকলে সুন্দর লাগে, ডোন্ট ওয়ারি। আচ্ছা আমি যদি এখন ঘুমে চেয়ার থেকে পড়ে যাই, তোর দাড়ি ঢাকিয়ে নিবে, এটা আমি জানতে চাইতেছি। না আমি শেষ করে দিচ্ছি, খালেদ শেষ করে দেন। না আসলে অনেক দেরি হয়েছে এবং আর কি নতুন কিছু বলার কিছু নাই। যারা অনেক দেরি হয়েছে বলছো, কিন্তু দর্শক কি কোথাও কম ছিল? না দর্শক দেখছে, তারপরে আমরা দর্শকদেরকে দর্শক দেখছে, কিন্তু আমাদের হোস্টের মতো তিনজন ঘুমাচ্ছে ভাই। এটা কেমনে শিওর হলেন আপনি? দর্শকরা টিভি ছেড়ে দিয়ে হয়তো ঘুমিয়ে গেছে, কম্পিউটার ছেড়ে দিয়ে ওই যে ঘুমিয়ে তাড়াতাড়ি গেছে। কালকে এক্সাম আছে, মানে মানুষ ওই কালকে পরীক্ষা, তারপর আমাদের লাইভ দেখছে, মানে কি পরিমাণ ভালোবাসলে এমনটা হতে পারে। আরাফাত রহমান এই মন্তব্যটা আরেকটু করো, এর নাম আরেকটু ইমরান আরেকটু শুরু করো। এই ইমরান ভাই, টিটো ভাইয়ের এই শয়তানিটা পা দিয়েন না, উনি কিন্তু টানতে আর 1 ঘন্টা নিয়ে যাবে। হ্যাঁ না, আমরা মাঝে মাঝে এমনটা করতে পারি, অন্তত মাসে এমনটা সবাই যদি একসঙ্গে কোনো একটা বিষয় নিয়ে কথা বলি, কিংবা 10টা বিষয় নিয়ে কথা বললাম সবাই, এটা আসলে খুব সুন্দর হয়। আমরা মাঝে মাঝে এমনটা করতে পারি, যদিও সবাই ব্যস্ত মানুষ আমরা জানি, তবে মাসে একটা অথবা 2 মাসে একটা হলেও করা যায়। ফার্ম দিস না এত বড় না, খুবই ভালো লেগেছে। এবং যারা এসছেন, সময় দিয়েছেন আমার ডাকে, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, এবং যারা এতক্ষণ ধরে দেখছিলেন, কৃতজ্ঞতার ভাষা নেই। আপনাদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা। এবং ভিডিও আমাদের এখানে যারাই আছেন সবাই কম বেশি কন্টেন্ট বানান, সবাই কথা বলেন, সবার কণ্ঠগুলোই খুবই গুরুত্বপূর্ণ। আমি রিকোয়েস্ট করব প্রত্যেকের কথাগুলো শুনবেন। প্রত্যেকের ইউটিউব চ্যানেলও আছে, তিতা টিভি তো আছে, সাইফুল বাতেন টিটু ভাইয়ের আছে, কেপি ইমন ভাইয়ের আছে, আসাদ ভাইকে তো চিনেনি সবাই, শেখ ফরিদ ভাইও কথা বলছেন এখন। শেখ ফরিদ ভাই, আপনার কন্টেন্ট গুলো এখন ভালো হচ্ছে, আপনি ভিডিও বানাচ্ছেন, আমি এটাই চেয়েছিলাম। এটার জন্য তোমার এত কথা কি? হ্যাঁ, এটার জন্য আপনাকে ধন্যবাদ। কেপি দুইটাই, তবে আমি মদ খাওয়া ছেড়ে দিছি, তাই পিকে আর বলা যাবে না মনে হয়। আচ্ছা। তো ঠিক আছে, যারা এতক্ষণ ধরে দেখছিলেন, দর্শক আপনাদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা। আবার দেখা হবে কোনো একদিন। টিটোর মোস নিচে যাইতাছে, আমার মোস কিন্তু উপরে উঠতাছে। অতিথি যারা আপনি ওই গানটা ধরেন, হাবিব ওয়াহিদের যে আমি এক বারাদার, এরকম তাল এর গোফের সাথে একদম। আজকে এই আনন্দের দিনেও বিশেষ শোকের কথা এটা যে মাসুদ ভাই আমাদের মাঝে নেই। বানাই দিলেন। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। দাঁড়ান, আমরা হচ্ছে ইমরান ভাই ঘোষণা দেন। তো আমরা আশা করি পরবর্তী লাইভে আমরা মাসুদ ভাইকে সহ পাবো, আমরা সেই প্রত্যাশা রাখছি। মাসুদ ভাইয়ের জন্য শুভকামনা, এবং আপনাদের কাছেও বলছি যে খুব ভালোভাবেই যদি প্রতিবাদ করতে পারেন করেন। লেখালেখি এখন বন্ধ হয়ে গেছে, আমি কিছুটা দেখেছি। আমাদের মনে হয়, আমি জানি না কোন পদক্ষেপ নেওয়া দরকার, আসাদ ভাই এটা নিয়ে না হয় কথা বলবেন। পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যেতে পারে, কিংবা কিভাবে মাসুদ ভাইয়ের মুক্তি সুগম হতে পারে, সেটা নিয়ে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করছি। তো ঠিক আছে, আমার মনে হয় এখানে শেষ করে দেওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।